তো আমরা এখন আলোচনা করব হচ্ছে বিপরীত বৃত্তীয় ত্রিকোণমিতি। হ্যাঁ, তো এই যে বিপরীত বৃত্তীয় ত্রিকোণমিতি, এখানে অ্যাকচুয়ালি কোন কোন টাইপগুলো আমরা সাধারণত করলে পরীক্ষাতে 100% কমন পাবোই, আমি ঠিক সেগুলো নিয়ে আলোচনা করব। এবং মনে রাখবা ভাইয়ারা যে এই টাইপগুলোর বাহিরে তুমি কখনো কোনো টাইপ দেখবা না যে পরীক্ষাতে আসছে, সেটা তোমার ঢাকা ভার্সিটি হোক, সেটা তোমার সাস্ট হোক, সেটা তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি হোক, যেখানেই হোক না কেন, গুচ্ছ হোক না কেন, তুমি দেখবা যে বিপরীত ত্রিকোণমিতিক যে আমাদের বিপরীত বৃত্তীয় যে ত্রিকোণমিতি আছে, এখান থেকে এগুলো থেকে বরাবরই এসে থাকে এবং এগুলো থেকে তোমাকে একটু ঘুরায় পেঁচায় দিবে এবং কিভাবে ঘুরায় পেঁচায় দিতে পারে সেটা আমি কিন্তু আলোচনা করব। সো চল আমরা চলে আসি। তো প্রথমে যে আমাদের টাইপ 1, সেই টাইপ 1-এর মধ্যে আমাকে বেশ কিছু ফর্মুলা মনে রাখতে হবে বা মুখস্থ করতে হবে, কারণ এই ফর্মুলাগুলোর উপর ভিত্তি করে আমার কিন্তু অনেকগুলো টাইপের ম্যাথ করতে হবে। তো এখানে দেখো একদম আমি খুব সুন্দর করে লিখে রাখছি যে প্রথম যে 3টা সূত্র সেগুলো আসলে অঙ্কের মধ্যে ডিরেক্টলি অ্যাপ্লাই করতে হবে এবং ডিরেক্টলি অ্যান্সার বলে দিতে হবে। তো প্রথম যে সূত্রটা সেটা হচ্ছে sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইকুয়াল টু π/2। এখন যদি প্রশ্ন করে ভাই π/2 কীভাবে আসলো, তখন আমি বলবো তুমি এটা বই দেখে প্রমাণটা দেখে নিতে পারো। তো যেহেতু প্রমাণ কখনো পরীক্ষার মধ্যে আসে না, অ্যাডমিশন পরীক্ষার মধ্যে, সো এটা আমার প্রমাণটা না শিখলেও চলবে। তো একই রকমভাবে 2 নম্বর সূত্র tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়াল টু π/2। 3 নম্বর সূত্র হলো তোমার sec ইনভার্স x প্লাস cosec ইনভার্স x ইকুয়াল টু কত, π/2। আর 4 নম্বর সূত্র আমার খুবই ইম্পর্ট্যান্ট, যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। লক্ষ্য করে এখানে x আর এখানে কি y আলাদা আলাদা, তাহলে সূত্র হচ্ছে tan ইনভার্স x প্লাস y ডিভাইড বাই হচ্ছে 1 মাইনাস xy। আর আমার 5 নম্বর সূত্রের মধ্যে এই প্লাসের জায়গায় কি দিয়েছে, মাইনাস দিয়েছে। তো যেহেতু মাইনাস দিয়েছে তার মানে একটু না একটু তো পরিবর্তন হবে। সো মনে রাখবো ভাইয়ারা যে যদি প্লাস হয় তাহলে উপরে হবে প্লাস, নিচে হবে তার বিপরীত চিহ্ন। আর এখানে যদি মাইনাস হয় তাহলে উপরে হবে মাইনাস আর নিচে হবে তার কি, বিপরীত চিহ্ন। সো মনে রাখবো সবসময় যে আমার এখানে যে চিহ্ন সেটা আমার উপরে যাবে আর বাকিটা হলো তার বিপরীত চিহ্ন হয়ে যাবে। প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, নিচে তার বিপরীত চিহ্ন। সহজ কথা। এবার হচ্ছে আমার 6 নম্বর সূত্রটা একটু বড় এবং অনেকে এটা মনে থাকে না। আমি যখন ইন্টারমিডিয়েটে ছিলাম তখন আমার কাছে এই সূত্রটা নিজেরও মনে থাকতো না, কিন্তু আমি অনেক কষ্ট করে মনে রাখতাম যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স, আগে তুমি x y z এই তিনটাকে যোগ করে দিবা, এবার মাইনাস x y z তিনটাকে গুণ করে দিলাম। ওকে, এরপর হচ্ছে তোমার 1 দিবা একটা, এবার তুমি দুইটা করে নিবা, একবার এক্স ওয়াই নিবা, একবার ওয়াই জেড নিবা, একবার জেড এক্স নিবা এবং সবগুলোকে কী করে দেবা, মাইনাস করে দেবা। যদি মনে না থাকে কষ্ট করে মনে রাখতে হবে, কারণ এটা দিয়ে অনেক সময় কিন্তু রিটেনে এক্সামে আসতেও পারে। ওকে, তো আমরা মোটামুটি আমাদের যে ফর্মুলাগুলো আছে সেগুলো কিন্তু আমরা খেয়াল করলাম। ছোট্ট একটা কথা বলে নিই যে এখানে কিন্তু দেখো এক্স আছে, ওয়াই আছে, জেড আছে, এক্স আছে, ওয়াই আছে, বাট এগুলোতে কিন্তু দেখো যে সাইন ইনভার্স এখানে এক্স, এখানেও কিন্তু এক্স, অর্থাৎ মিলে গেছে। তো যদি কখনো এখানে মিলে যায় এবং সাইন ইনভার্স আর কজ ইনভার্স থাকে তাহলে কিন্তু অ্যান্সার কি দিতে পারি, আমরা π/2 দিতে পারি। তাহলে এই যে এখন অনেকগুলো আমরা সূত্র শিখলাম, তো প্রথমে আমার টার্গেট হচ্ছে এই যে প্রথম যে 3টা সূত্র, এই 3টা সূত্র দিয়ে আসলে কীভাবে পরীক্ষাতে ম্যাথ আসে সেটাকে দেখাবো। এর মধ্যে আবার তোমার এদিক ওদিক 2-1টা অঙ্ক দেখাবো। তো তবে আমার প্রথম টার্গেট হচ্ছে যে প্রথম যে আমার 3টা সূত্র আছে এগুলো আসলে পরীক্ষার মধ্যে কীভাবে আসতে পারে সেটা আমাকে জানতে হবে। সো আমি এখানে বেশ কয়েকটা ম্যাথ লিখবো। তো প্রথম যে ম্যাথটা সেটা হচ্ছে আমার সাইন, অনেক কঠিন দেখতে। এই ম্যাথ আমি যখন ইন্টারে দেখছিলাম অ্যাডমিশনে গিয়ে, তো আমি নিজেও ভয় পেয়ে গেছিলাম, আর এই সর্বনাশ এত কঠিন ম্যাথ কেমনে করব। তো যাই হোক, পরবর্তীতে জানতে পারছি এটা অনেক সহজ। তো তোমাদের কাছে একই রকমভাবে এটা অনেক সহজেই মনে হবে, তো একদমই চিন্তা করার কারণ নেই। তো এটার মতন আরও কয়েকটা ম্যাথ আছে যেগুলো হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের পাবলিক ইউনিভার্সিটিতে আসা ম্যাথ। তো আমি সেগুলো আসলে একটা একটা করে খুঁজে খুঁজে তোমাদের জন্য নিয়ে এসেছি। 3 নাম্বার, ভাই আপনি কি সবগুলো করে দিবেন? না ভাইয়া, সবগুলো তুমি নিজে বলবা, ধর ভাই সবগুলো করাচ্ছেন কেন? তাহলে আমরা কি করব, cot ইনভার্স 1/3 ইকুয়াল হচ্ছে হোয়াট। তো যাই হোক, আমি এখানে জাস্ট 3টা ম্যাথ লিখছি। তবে একটা কথা বলে নিই আমি এখানে আসলে অনেক এক্সাম্পল করাবো। আমি এখানে আসলে টাইপ কম করাবো, কারণ বেশি টাইপ নেই, বাট এক্সাম্পল অনেক বেশি করাবো এবং এই এক্সাম্পলগুলো তোমাদের জন্য প্র্যাকটিস হবে বেশি বেশি। ওকে, আমি এখানে 3টা ম্যাথ লিখেছি এবং এই 3টা ম্যাথ আমার কাছে খুবই মজার মনে হয়, কারণ অনেকে এগুলা কঠিন ভেবে ছেড়ে দিয়ে চলে আসে, বাট তুমি বলবা না এটা অনেক সহজ, এটা ছাড়া যাবেই না। ওকে, তো আমি আগে কোনটা করি, আগে 2-3 থেকে একটা করি, তারপরে দরকার 1 নাম্বারটাতে যাচ্ছি। তো আমি আগে করাবো কি 3 নাম্বারটাই। তো চলো 3 নাম্বার আমি চলে আসি। তো 3 নাম্বারে আমি প্রশ্নটা আবারও লিখলাম যে tan ইনভার্স 1/3 প্লাস হচ্ছে cot ইনভার্স 1/3। ওকে, এখন একটা যে লক্ষ্য করো তুমি যে আমার ভেতরে দিয়েছে tan ইনভার্স 1/3 প্লাস cot ইনভার্স 1/3, আমি ব্র্যাকেটের ভেতরে কথা বলতেছি। তো এখন আমি লক্ষ্য করতেছি, আচ্ছা এখানেও 1/3 আছে, এখানেও 1/3 আছে, তার মানে এই যে মানটা যে 1/3 আছে, এটা মানে কি এক্স ধরতে পারি না? হ্যাঁ ধরতে পারে, সমস্যা নেই।
তাহলে এটা যদি এক্স হয় এটাও কি এক্স না? হ্যাঁ তাই তো, এটা এক্স হলে তো এটা এক্স, কারণ এটা একই রকম দেখতে। তার মানে টেন ইনভার্স এক্স প্লাস কি কট ইনভার্স এক্স। আর আমি তোমাদের বলেছিলাম যে টেন ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স হলে সেটাকে কী লেখা যায়? π/2 লেখা যায়। তার মানে আমাদের এই এক্সের জায়গায় যে কোনো সংখ্যা তারা দিতে পারে, 1/3 এ, তারপরে 4/3, যে কোনো কিছু দিতে পারে, আমরা ভয় পাবো না। তাহলে এখন আমি লিখবো হচ্ছে কি, দেখো যে কট ইনটু, হ্যাঁ কট ইনটু এই জিনিসটাকে তুমি কী লিখতে পারো? এখন তুমি একটু বলো তো আমাকে, যে এই জিনিসটাকে আমরা কী লিখতে পারি? ভাই এই জিনিসটাকে আপনি লিখতে পারেন হচ্ছে π/2। তার মানে ভাই ইনটু দিও না আবার, যে কট π/2 আমরা ডিরেক্ট লিখে দিই, হ্যাঁ, যে কট π/2। এখন তোমরাই আমাকে বলো যে কট π/2 বলতে আসলে কত বোঝায়? ওকে, কট π/2 এর মান হচ্ছে আমাদের 0। তাহলে আমরা এখানে 0 বসিয়ে দেব এবং এটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তা আমি আশা রাখতে পারি যে এরকম টাইপের যে বিভ্রান্তিমূলক যে কিছু ম্যাথ দিবে, যে কঠিন দেখতে, এখন তোমাদের কাছে এটা অনেক সহজ মনে হবে। তো 1 নাম্বার অঙ্ক, 3 নাম্বার অঙ্ক আমাদের কমপ্লিট। আর আমি জানি যে 2 নাম্বার ম্যাথটা তোমরাই পারবা, সো আমি 2 নাম্বার ম্যাথটা কখনই করে দিব না। এখন আমি চলে আসবো হচ্ছে 1 নাম্বার ম্যাথ, কারণ এই 1 নাম্বার ম্যাথটা অনেকের কাছে মনে হবে যে বিশাল বড় একটা ভাই ম্যাথ দিছে। এখন ভাই বলতে যাচ্ছে যে এই ম্যাথটা খুবই সহজ। তো দেখি তো আসলে সহজ নাকি কঠিন। ওকে, তো আমি লক্ষ্য করতেছি যে আমার যে ফার্স্ট ব্র্যাকেটটা আছে, এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতর দেওয়া আছে সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স। এখন এই যে সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স আছে, এটা মানে একটা ফর্মুলা, সেটা আমি প্রথমেই লিখে দিয়েছি π/2, এবং সেই π/2 আমি এখন এখানে লিখে ফেলবো। তাহলে আমি লিখবো হচ্ছে সাইন, তারপর হচ্ছে আমার 2, আর এই জিনিসটা মানে আমি কী লিখবো? π/2। তাহলে দেখো যে আমার এই পুরো রাশিটা অনেক ছোট হয়ে গেল। ওকে, তাহলে এখন তোমরা বলো ভাই আপনি 2 আর 2 কাটেন না কেন? তাড়াতাড়ি কাটেন। আচ্ছা কাটি, তে 2 কেটে গেল। তাহলে থাকলো আমার কত? সাইন পাই। এখন তোমরা একটু চিন্তা করো যে আসলে সাইন পাই বলতে কত বোঝায়, সাইন পাইয়ের মান কত, সেটা তোমরা একটু চিন্তা করো। তাহলে আমরা জানি যে এই যে সাইন পাই মানে সাইন 180 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে এটার অ্যান্সার হচ্ছে কত? 0। তো আমি এখানে আরও বেশ কয়েকটা ম্যাথ লিখেছি, দেখো 4, 5, 6, 7, 8, 8টা ম্যাথ লিখেছি। এরপর কি আরও ম্যাথ আছে? হ্যাঁ ভাই, এরপর আরও ম্যাথ আছে, আর যেটা আমরা টাইপ 2 দিয়ে দেবো, কারণ টাইপ 1 এর মধ্যে এতগুলো ম্যাথ দেখলে তো ভয় পাই যাবে, আরে ভাই একটা টাইপে এত ম্যাথ। তখন আবার টাইপ যদি 4টা হয় তখন আবার মাইন্ড করবে যে ভাই মাত্র 4টা টাইপ করেছেন, তো এই জন্য টাইপ বাড়াই দেবো তোমাদের জন্য। ওকে, তো প্রথম যে ম্যাথটা আছে 4 নাম্বার, এই 4 নাম্বারটাই আমি তোমাদের করাচ্ছি। তো আমরা এই সূত্রগুলো বাইরে যাব না, ঠিক আছে, কোনোভাবে যাব না। বাট ভাই এই সূত্রগুলো তাহলে কখন ইউজ করব? যখন সময় হবে, কিভাবে ইউজ করবো আমি বুঝিয়ে দেবো, হ্যাঁ। ওকে, তো প্রথম যে অঙ্কটা দেওয়া আছে তোমাকে বলা আছে হচ্ছে কট সাইন ইনভার্স 1/2 ইকুয়াল টু কত? 1। হ্যাঁ, তো এখানে এখন চিন্তা করছে আসলে কী করা যায়, কী করা যায়। তা আমরা সবসময় মনে রাখবো যে এই টাইপের ম্যাথের জন্য এখানে যেহেতু কট আসছে, এখানে যদি সাইন ইনভার্স 1/2 আছে, তাহলে যেভাবেই হোক না কেন আমরা এই যে সাইন ইনভার্স 1/2 এটাকে আমরা কট ইনভার্স 1/2 বানিয়ে দেবো। কেন? কারণ আমরা জানি যে সাইন, আর এখানে যদি আমার সাইন ইনভার্স এক্স থাকে, তাহলে আমরা এই সাইন ইনভার্স আর সাইন কাটাকাটি করে কি বলতে পারবো? এক্স বলতে পারবো। একই রকমভাবে এখানে 10 আর এখানে 10 ইনভার্স থাকলে, এক্স থাকলে 10 ইনভার্স আর 10 আমরা কাটাকাটি করে দিতে পারবো। তাহলে এই যে আমরা কাটাকাটি করতেছি, কীভাবে করতে পারবো? যদি আমাদের এখানকার ত্রিকোণমিতিকটা যদি একই রকম থাকে, সাইন ইনভার্স এইভাবে যদি থাকে, তাহলে আমরা কাটাকাটি করতে পারবো। ওকে, তাহলে চলো আমরা একটু চেষ্টা করি। তাহলে এখন এখানে যেহেতু কট আসছে, তাহলে আমাকে অবশ্যই এখানে কী আনতে হবে? কট ইনভার্স আনতে হবে। ওকে, তাহলে কট ইনভার্স আনতে গেলে তো আমার যে 1/2 এটা তো আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা আমরা কীভাবে চেঞ্জ করবো সেটা একটু দেখো, যে আমরা এখানে একটা সমকোণী একটা ত্রিভুজ অঙ্কন করবো। হ্যাঁ, একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। তো আমরা জানি যে 1 বলতে কি বোঝায়? তোমার লম্ব বাই কি? অতিভুজ, তাই তো? হ্যাঁ, লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে 1 আর অতিভুজ হচ্ছে কত? আমার 2। তাহলে এখন আমাকে আসলে কী বের করতে হবে? ভাই এখন আপনাকে ভূমি বের করতে হবে। ভাই ভূমি বের করার জন্য কী করবো? পৃথিবীতে একটাই সূত্র, সেটা হলো পিথাগোরাসের সূত্র। তাহলে পিথাগোরাস কী বলেছে? পিথাগোরাস বলেছে যে ভূমি যদি বের করতে চান, তাহলে আপনার ভূমি হচ্ছে এক্স, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস হচ্ছে কি লম্ব স্কোয়ার। এটা হলো আমার কি ভুজ বের করার সূত্র। কেন? কারণ যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু কি অতিভুজ স্কোয়ার, ওইখান থেকে আমি এটা বের করেছি। তাহলে হচ্ছে আমার 7 থেকে 1 গেলে হয় 3, তার মানে হচ্ছে রুট ওভার 3। ওকে, তাহলে আমি ভূমি কত পেলাম? রুট ওভার 3 পেলাম। তাহলে এখন আমি লক্ষ্য করতেছি যে আচ্ছা আমার এই 1 √3 2 আমি সবগুলো পেয়ে গিয়েছি, সমকোণী ত্রিভুজে বাহুর যে অনুপাতগুলো আছে আমি সবগুলো পেয়ে গেছি। তো এখন আমি বলবো যে আমার কট ইনভার্স মানে কি? ভাই কট ইনভার্স তো আপনার টেন ইনভার্স আর কট ইনভার্স তো আমরা জানি একটা বিপরীত। তাহলে আপনার 10 এর ক্ষেত্রে যদি আমরা লিখি যে আপনার লম্ব বাই ভূমি, তাহলে আপনি এখানে লিখবেন কি ভূমি বাই লম্ব। তাহলে আমি ভূমি কত পাচ্ছি? √3, আর লম্ব কত পাচ্ছি? 1। তার মানে এখন আমি বলবো যে কট আর কট ইনভার্স কাটাকাটি থাকলো কত? √3, এবং এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। আর তোমরা আমাকে বলো আসলে অঙ্কটা কি কঠিন নাকি সহজ?
অবশ্যই সহজ। তো একই রকমভাবে আমরা বাকিগুলো করা একটু ট্রাই করি, তাহলে দেখা যাবে যে সবগুলো আমাদের কাছে সহজ মনে হচ্ছে। এবার চলে আসবো হচ্ছে আমি 5 নাম্বার ম্যাথের মধ্যে। তো 5 নাম্বার ম্যাথের মধ্যে বলছে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু থেটা, তাহলে কস থেটা ইকুয়াল টু কত। তো আমি লিখলাম যে দেয়া আছে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু থেটা, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে কি সাইন থেটা, এটা দেওয়া আছে। এখন তারা আমাকে বের করতে বলছে কি কস থেটা, তা আমি লিখবো হচ্ছে কস থেটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা, এভাবে লেখা যায়। কেন? কারণ ভাই যে সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা ইকুয়াল কত হয় 1 হয়। তাহলে এখন তুমি লিখবা এখান থেকে হচ্ছে যে আরেকটা রুট ওভার থাকবে। হ্যাঁ, কেন রুট ওভার থাকবে? কারণ যে কজ সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা ইকুয়াল টু 1, তাহলে কস থেটা ইকুয়াল টু এটা লেখা যায়। তুমি সামনে প্লাস মাইনাসও দিতে পারো। তো রুট ওভার হচ্ছে 1 মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার, এটাই অ্যান্সার। তো আমরা এখন 7 নাম্বার ম্যাথের মধ্যে দেখবো হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাস 2 কজ ইনভার্স এক্স। হ্যাঁ, তো এখন এখান থেকে আমি পরবর্তী লাইনে লিখবো হচ্ছে সাইন, হ্যাঁ, তারপর লিখবো হচ্ছে এখানে কি সাইন ইনভার্স এক্স প্লাস, চলো এটাকে আমরা সূত্র দিয়েই করি। হ্যাঁ, তো ভাই না বুঝে, তো এই যে কজ ইনভার্স এক্স আছে, এই কজ ইনভার্স এক্স মানে আমি এখান থেকে লিখতে পারি যে π/2 মাইনাস কি সাইন ইনভার্স এক্স। হ্যাঁ, তাই তুমি লিখে ফেলো যে কজ ইনভার্স এক্স মানে হচ্ছে π/2 মাইনাস হচ্ছে সাইন ইনভার্স এক্স, তাহলে আমি লিখবো হচ্ছে এখানে π/2 মাইনাস হচ্ছে কি সাইন ইনভার্স এক্স। তোমরা এইভাবে করবা সাইন ইনভার্স এক্স। ওকে, গেল। পরবর্তী লাইনে কী করো? হ্যাঁ, পরবর্তী লাইনে আমি অবশ্যই 2 দিয়ে এটাকে গুণ করে দিব, তাহলে গুণ করে দাও সাইন ইনভার্স এক্স প্লাস কাটাকাটি করে দাও পাই মাইনাস 2 সাইন ইনভার্স এক্স। হ্যাঁ, ওকে। এখন আমি এখানে চলে আসি। এখানে যদি আমি চলে আসি তাহলে আমি এখানে লক্ষ্য করতেছি যে এই ভেতরে একটু কাটাকাটি যাচ্ছে, যোগ বিয়োগ যাচ্ছে। চলো একটু যোগ বিয়োগ করে দিই। তো যোগ বিয়োগ যদি করি তাহলে আমি পাচ্ছি হচ্ছে সাইন পাই মাইনাস সাইন ইনভার্স এক্স, পাই মাইনাস সাইন ইনভার্স এক্স। এখন চলে আসি পাই মাইনাস সাইন ইনভার্স কাটাকাটি করে আসছে। তো এখানে ছোট্ট একটা জিনিস একটা আবার বলে দিই যে এই যে পরবর্তী লাইনে আমি এভাবে লিখতে পারি সাইন 2 ইন্টু হচ্ছে π/2 মাইনাস হচ্ছে সাইন ইনভার্স এক্স, এভাবে আমি লিখতে পারি। 2 ইন্টু π/2 কেন লিখলাম? কারণ আমি চাচ্ছি এখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে যে n ইন্টু π/2 প্লাস মাইনাস থেটা, এরকম ব্যাপারটা। তো এখানে আমি লক্ষ্য করতেছি যে n এর মান আছে জোড় মানে 2, তো n এর মান যখন জোড় থাকবে 2 4 6 আর তখন এই যে সামনে যে সাইন বা কজ বা টেন থাকবে এর কোনো পরিবর্তন হবে না। তার মানে এই 2 থাকার কারণে আমি কি করব? সাইন বসিয়ে দেবো, চোখ বন্ধ করে সাইন বসিয়ে দেবো। এবং মনে রাখতে হবে এই যেখানে প্লাস মাইনাস যে থেটাটা থাকবে এই থেটাতে চোখ বন্ধ করে বসিয়ে দেবা। তার মানে এখানে যদি তোমার 30 ডিগ্রি থাকে সেটা বসিয়ে দেবা, এখানে যা থাকবে এখানে তাই চোখ বন্ধ করে বসিয়ে দেবা। তো আমি এখানে চোখ বন্ধ করে এটাই বসিয়ে দিলাম, শেষ। ওকে, এখন আমার মধ্যে একটা প্রশ্ন থাকবে যে ভাইয়া এটার সামনে প্লাস নাকি মাইনাস। তো আমি এখানে ছোট্ট একটা কাজ করছি, এন এর মান জোর, সাইন বসিয়ে দিয়েছি, সাইন ইনভার্স এক্স মানে প্লাস মাইনাস থেটার জায়গায় যা থাকে আমি চোখ বন্ধ করে বসিয়ে দিব। আর আমার কথা হচ্ছে সামনে হবে প্লাস নাকি মাইনাস, সেটা আমাকে একটু দেখতে হবে সামনে প্লাস না মাইনাস। তো আমি এখন আগের বারের মতো এখানে একটা এখন কী করবো, চতুর্ভাগ অঙ্কন করলাম। তো এখন কথা হচ্ছে যে এই চতুর্ভাগে কাজ কোন লাইন থেকে আসবে? এটা আসবে এই লাইন থেকে, এই লাইনটা থেকে আসতেছে। তো এখানে দেখো এন এর মান কত 2, তার মানে তুমি এখন 2 বার ঘুরবা, একবার 2 বার ঘুরলা, তাহলে মাইনাস মানে কি ব্যাক, পেছনের দিকে আগাতে হবে। তো মাইনাস এটা কি, এটা আমি জানি না যেটা আসলে কি, এটা আমার কোনটা আমি জানি না। সো মাইনাস থেটা, তো এই জায়গাতে সাইন প্লাস নাকি মাইনাস? ভাই সাইন তো এখানে প্লাস, তার মানে যে প্লাস, আর দরকার নেই। আর তুমি এটা কেটে দাও, তাহলে জাস্ট অ্যান্সার কত? এক্স। তো এই অঙ্কের অ্যান্সার হচ্ছে আমার কত? এক্স। তা আমরা এখান থেকে যেটা জানলাম যে আমরা এখানে জাস্ট কজ ইনভার্স এক্সে ডিরেক্ট এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেবো, ফর্মুলা অ্যাপ্লাই করলে আমার অ্যান্সারটা চলে আসবে। এখন আমরা আলোচনা করব হচ্ছে এই টাইপের সর্বশেষ একটা ম্যাথ, যে ম্যাথটা হচ্ছে আমাদের কত? এই যে 8 নাম্বার ম্যাথ। হ্যাঁ, 8 নাম্বার ম্যাথ। তো 8 নাম্বার ম্যাথটা আমাকে আর নতুন করে তোলা লাগতেছে না, তাই না? যে এই ম্যাথটা আমরা করতেছি। ওকে, তো এখানে কি করা যায়? এখানে যে কাজটা করা যাবে সেটা হচ্ছে সাইন ইনভার্স এক্স রেখে দেন প্লাস, দেখো তো কোনোভাবে এই টেন ইনভার্সটাকে, যে এখানে যেটা আছে আমার সামথিং বাই সামথিং, তা আমি এইটাকে কোনোভাবে সাইন ইনভার্সে কনভার্ট করতে পারবো কিনা? হ্যাঁ ভাই, অবশ্যই হবে। টেন ইনভার্সকে আপনি কজ ইনভার্স, কট ইনভার্স যে কোনো ইনভার্সে পরিণত করতে পারবেন। তো দেখি এটাকে আমি একটু চেষ্টা করে দেখি। তো একটা আমি সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। সমকোণী ত্রিভুজের মধ্যে লম্ব বা এটা ভূমি আছে, লম্ব হলো এটা, আর ভূমি হচ্ছে কত? 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখন আমার লাগবে কি বলতো? অতিভুজ লাগবে। তো আমার কি করতে হবে ভাই? আপনাকে এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে অতিভুজটা বের করতে হবে। সো আমি যদি অতিভুজটা বের করি নিজ দায়িত্বে, তাহলে তুমি দেখবা যে অতিভুজটা 1 বের হচ্ছে। কেন? কারণ ভাই ওই যে আপনার অতিভুজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো তুমি যখন এটা করবা তুমি দেখবা ক্যালকুলেশন করলে এখান থেকে 1 আসবে। ওকে,
তাহলে আমি অতিভুজ পেয়ে গেলাম যে আমার অতিভুজ হচ্ছে 1। তাহলে আমি যাচ্ছি এখান দিয়ে এখন সাইন ইনভার্স বের করতে, হ্যাঁ এখানেও সাইন ইনভার্স, আমি যাচ্ছি এখানেও সাইন ইনভার্সটা বের করতে। তো আমি যখন সাইন ইনভার্সটা বের করে ফেলি তাহলে আমার এখান থেকে আসতেছে কত 1/x, হ্যাঁ সরি হ্যাঁ কী আসবে এখান থেকে লম্ব বাই অতিভুজ, হ্যাঁ তাহলে লম্ব কত x আর অতিভুজ কত 1, তাহলে x এখন কী হলো ভাইয়া সাইন ইনভার্স x প্লাস সাইন ইনভার্স x। তো অনেকে আছে ভুল করে, আরে ভাই সাইন ইনভার্স π/2, ভাই পরেটা তো সাইন ইনভার্স, পরেটা হচ্ছে cos ইনভার্স x, তো π/2 লেখা যাবে না, হ্যাঁ তো ছোটো বাচ্চাদের মতো কি যোগ করতে পারো না যে x প্লাস x ইকুয়াল টু হয় 2x, তো এখানে লিখবা সাইন ইনভার্স x প্লাস সাইন ইনভার্স x মানে হচ্ছে 2 সাইন ইনভার্স x। এখন কথা হচ্ছে যে এটা যদি অ্যান্সার থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি আবার এটা অ্যান্সার না থাকে তাহলে কি থাকতে পারে, যদি এটা অ্যান্সার না থাকে তাহলে একটু অন্য কিছু থাকতে পারে, মানে এটাই অ্যান্সার যদি থাকে, আর যদি না থাকে তখন তারা 1-2 লাইন এক্সট্রা করতে পারে যে 2 ইন্টু, হ্যাঁ কারণ অনেক সময় পরীক্ষাতে এটাও দিয়ে দেয়। তো এই যে সাইন ইনভার্স এক্স, এই সাইন ইনভার্স এক্স মানে আমরা কী লিখতে পারি ভাইয়া π/2 মাইনাস কজ ইনভার্স এক্স, তো লিখে দাও যে π/2 মাইনাস কজ ইনভার্স এক্স, হ্যাঁ তো কাটাকাটি করে দাও, কাটাকাটি করলে হচ্ছে আমার পাই মাইনাস 2 কজ ইনভার্স এক্স। তো আমি এই পর্যন্ত গেলাম, হ্যাঁ এই পর্যন্ত গেলাম, দেন বললাম যে এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। কিন্তু মনে রাখবা যে 2 সাইন ইনভার্স এক্সও কিন্তু অপশনে থাকতে পারে, যদি না থাকে তখন তুমি তো চিন্তায় বোঝা পারি সর্বনাশ আমি মানে ভুল করে ফেলছি। মনে রাখবা যে সাইন ইনভার্স এক্স মানে আমরা এই জিনিসটা লিখতে পারি যে সাইন ইনভার্স এক্স মানে হচ্ছে π/2 মাইনাস কজ ইনভার্স এক্স, তো তখন তুমি দেখবা ইনশাল্লাহ এইটা অ্যান্সার পেয়ে যাবে। তো যদি কখনো কোনো অ্যান্সারটা না পাও এখানে গিয়ে তাহলে অবশ্যই তুমি একটু ফর্মুলা অ্যাপ্লাই করার চেষ্টা করিও, কারণ মাঝে মধ্যে স্যাররা একটু ধোকাবাজি করতেই পারে তোমাদের সাথে, কারণ স্যাররা তো চায় যে তোমরা যেন না পারো বা তোমরা যেন জানা জিনিসটাই ভুল করে আসো, এটা স্যাররা চায়। তো যেহেতু স্যাররা চায় স্যারদের মনের ইচ্ছা পূরণ করবো না আমরা, কারণ সবসময় স্যারদের মনের ইচ্ছা পূরণ করলে তো আমরা আর ভার্সিটিতে চান্স পাবো না। তো এই জন্য আমরা একটু খেয়াল রাখবো যে এইখানে আসার পরে যেন পরবর্তী 2 লাইন আমরা করতে পারি, এই জন্য আমাদেরকে এই 3টা সূত্র নিয়ে একটু সিনসিয়ার থাকতে হবে। তা আমি আশা রাখতে পারি যে এই 3টা সূত্র দিয়ে এখন তোমাকে যে কোনো ম্যাথ দিলে এই টাইপের তুমি কিন্তু অবশ্যই সমাধান করতে পারবা। তো যাই হোক আমাদের 8টা ম্যাথ করার পরও ম্যাথ শেষ হলো না, আমাদের আরেকটা ম্যাথ দুর্ভাগ্যক্রমে চলে আসছে। তো যেহেতু চলে আসছে এটাকে আমরা একটু সলভ করার চেষ্টা করি। তো এটা দেখার পরে অনেকে বলে যে ভাইয়া এটা তো বহুত কঠিন, কিন্তু ভাই এটা তো এই 3টা সূত্রের মধ্যে মনে লুকায় আছে, একটু দেখি কেমনে লুকায় আছে। তাহলে এখান থেকে এখন আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে কি বলতো মাইনাস সাইন ইনভার্স কজ এক্স। কেন হলো, কারণ আমরা জানি কি তোমার ভেতরে মাইনাস থাকলে যদি তোমার কখনো এরকম হয় যে সাইন মাইনাস থেটা, তাহলে আমরা কি লিখতে পারি বলতো মাইনাস সাইন থেটা, এটা আমরা লিখতে পারি। তো আমি এখানে সেটাই লিখলাম, বাট শুধুমাত্র কজ আর সেকের ক্ষেত্রে মাইনাস যদি ভেতরে হয় তাহলে কী হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। ওকে দেখলাম। এরপর আমরা এখানে কী লিখবো প্লাস সাইন ইনভার্স এই যে cos 3x আছে, এই যে cos 3x, এই cos 3x-কে আমি এখানে আপাতত cos 3x এ লিখলাম, কোনো সমস্যা নেই। ওকে ওকে আমরা আশা রাখি যে এইটুক প্রত্যেকে বুঝতে পারছি। এখন আমরা এখান থেকে যে কাজটা করবো সেটা হচ্ছে এখানে সাইন ইনভার্স রাখবো, এখানে আমার কি আছে cos x আছে, তাহলে আমি এখান থেকে লিখবো হচ্ছে কি সাইন π/2 মাইনাস কত x, তারপর কি লিখবো বলতো প্লাস সাইন ইনভার্স, এখানে কি আছে cos 3x, তাহলে আমি এখান থেকে লিখবো হচ্ছে তোমার কি বলতো সাইন π/2 মাইনাস কি বলতো 3x। এখন তোমরা যদি বলো ভাই আবার এটা আপনি কেমনে কি লিখলেন, এর কারণে আমি একটু আগে তোমাদের বুঝাই আসছি যে এখানে যদি আমার সাপোজ তোমার সাইন x থাকে, তাহলে আমি এখান থেকে লিখতে পারবো হচ্ছে কি cos 1 ইন্টু π/2 মাইনাস কি বলতো x, কারণ এখানে n এর মান কি বিজোড়, তো n এর মান বিজোড় হলে সেটা cos কী হয়ে যাবে সাইন হয়ে যাবে, সূক্ষ্মকোণ ডিরেক্ট বসায় দিতে হবে। আর বলছি এই ফর্মেটে থাকলে সবসময় এখানে কী চিহ্ন হবে প্লাস চিহ্ন হবে। সো অ্যাকচুয়ালি আমি কিন্তু এই জিনিসটা মানে এটা লিখতে পারবো, বা এটা মানে কি এটা লিখতে পারবো। ওকে তো এরপরে আমি এখান থেকে যে কাজটা করবো সেটা সিম্পল কাজ, সেটা হচ্ছে আমার এই যে সাইন ইনভার্স আছে আর এই সাইন আছে কাটাকাটি করে দেবো, তাহলে হলো মাইনাস π/2 মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে এক্স, এটা কাটাকাটি প্লাস হচ্ছে π/2 মাইনাস হচ্ছে কত 3x। তাহলে এখন তুমি এটা কেটে দাও, আর এখানে থাকে হচ্ছে মাইনাস 2x, এটা হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। তো এখানে যে সিম্পল যে জিনিসটা আমাদের মিস্টেক ছিল অঙ্কের মধ্যে সেটা হচ্ছে কি যে এখানে আমি একটু ভুল তুলছিলাম আর মনে হয় এখানে কিছু একটা ভুল তুলছিলাম। তো যাই হোক এটা হচ্ছে আমাদের কি বলতো অঙ্কের অ্যান্সার। তো এখানে আমি বোর্ডের মধ্যে 3টা ম্যাথ লিখছি, এরপর আমি হয়তো আরও বেশ কিছু ম্যাথ তোমাদেরকে নিজের থেকে আমি বাসাতে হোমওয়ার্ক দিতে পারি। cos ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স 1/x, এই অঙ্কটা আর একটু বেশি মজা। তো প্রথম কথা হচ্ছে এখানে তোমার cos ইনভার্স এক্স দেওয়া আছে প্লাস হচ্ছে কি বলতো কোসেক ইনভার্স 1/x দেওয়া আছে। হ্যাঁ তো এই অঙ্কটা আমি অনেককে লক্ষ্য করছি যে তাদেরকে যখন এই নিয়মগুলো শেখানো হয় তখন তাদেরকে বলা হয়
যে এখানে তুমি যাই দেখতে পাও না কেন সেটাকে তুমি টেন ইনভার্সে কনভার্ট করবা। আমিও ক্লাস এটাই বলি, তোমার যা থাকবে তুমি টেন ইনভার্সে কনভার্ট করবা। কিন্তু সেই ম্যাথগুলোর মধ্যে কিছু চালাকি ম্যাথ থাকে যেগুলো তোমার টেন ইনভার্সে কনভার্ট করার প্রয়োজন পড়বে না। যেমন এই ম্যাথটা তুমি দেখো যে কজ ইনভার্স এক্স আছে, তুমি এটাকে কজ ইনভার্স এক্স হিসেবে রেখে দাও, প্লাস এই জায়গাতে তোমার দেওয়া আছে কি বলতো কোসেক ইনভার্স 1/x। তাহলে এই যে কোসেক ইনভার্স 1/x দেওয়া আছে এইটাকে আমরা লিখতে পারি হচ্ছে তোমার সাইন ইনভার্স এক্স। কি করলেন ভাইয়া, এখানে জাস্ট কোসেক ইনভার্স ছিল, আমি কি করছি উল্টায় দিয়েছি সাইন ইনভার্স। তার মানে এই যেখানে আছে 1/x, তাহলে এই জিনিসটাকে চেঞ্জ হয়ে যাবে না, কারণ আমরা তো এটাই শিখছি এর আগে যে আমার যদি কখনো তোমার কি থাকে সাইন কত ডিগ্রি, সাইন 1/x থাকলো, তো তুমি কিন্তু এখান থেকে সাধারণত লিখতে পারবা হচ্ছে কি, বা তুমি কি জানো যে সাইন এক্স ইকুয়াল টু কি লম্ব বাই কী হয় অতিভুজ। তাহলে আমরা একই রকমভাবে কোসেক এক্স মানে কি লিখি বলতো, কোসেক এক্স মানে আমরা লিখি কি বলতো অতিভুজ বাই লম্ব, উল্টায় দিই। একই রকমভাবে তুমি বলবা কোসেক ইনভার্স 1/x হলে এখান থেকে আমি লিখতে পারি সাইন ইনভার্স 1/xকে উল্টা দিলে কী হবে এক্স হবে, সিম্পল ব্যাপার। তাহলে এখন তুমি একটু লক্ষ্য করো এই যে লাইনটা পেলাম আমি কোনো কিছু চেঞ্জ করি নাই, তাহলে এটা মানে আমি লিখতে পারি কি বলতো π/2, এবং এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। তো যদি কখনো এরকম দেখো যে তোমার একটা দেওয়া আছে কজ ইনভার্স এবং আরেকটায় তারা চালাকি করে সাইন ইনভার্সের উল্টাটা দিয়ে দিচ্ছে, তখন তুমি জিনিসটা অঙ্কটা এইভাবে করবা। যেমন আমি তোমাকে এখানে সিম্পলি এখন আরেকটা এক্সাম্পল দিয়ে দিতে পারবো এখনই। যেমন তোমাকে আমি এখন আরেকটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, তুমি অঙ্কগুলো দেখে যেন বুঝে নিতে পারো। যেমন তোমাকে আমি বললাম এখন যে এখানে তোমাকে দেওয়া আছে হচ্ছে টেন ইনভার্স এক্স প্লাস হচ্ছে এখানে বলা আছে তোমার টেন ইনভার্স 1/x। হ্যাঁ, এবার দেওয়া আছে একটা অঙ্ক টেন ইনভার্স 1/x এরকম দেওয়া আছে। তো এখন তোমার এখানে বলা আছে টেন ইনভার্স এক্স প্লাস এখানে দেওয়া আছে কি বলতো টেন ইনভার্স 1/x। তা তুমি পরবর্তী লাইনে গিয়ে অবশ্যই এটাকে এভাবে করতে পারবো না যে টেন ইনভার্স এক্স দেওয়া আছে প্লাস এখানে যা দেওয়া আছে আমি এখান থেকে লিখবো হচ্ছে কি কট ইনভার্স, আর 1/xকে আমি উল্টায় দিলে কী হবে এক্স হবে। তাহলে কী হলো টেন ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স, তার মানে এটা মানে কী লেখা যায় π/2 লেখা যায়। তাহলে আমি এখান থেকে কী লিখবো হচ্ছে π/2, এবং এটাই হচ্ছে কী বলতো আমার অঙ্কের অ্যান্সার। তো আমি আশা রাখতে পারি যে এরকম টাইপের যদি কোনো ম্যাথ দিয়ে থাকে তাহলে তোমরা চিন্তা করবা যে আসলে এটাকে আমি এই জিনিসটার মধ্যে আবার রূপান্তর করতে পারি কিনা। ওকে, আমরা এবার 3 নম্বরে চলে আসি। 3 নম্বরে নতুন একটা জিনিস লক্ষ্য করতে, সেটা হচ্ছে আর্ক ARC নামে একটা জিনিস দেওয়া আছে। তো এই যে ARC নামে একটা জিনিস দেওয়া আছে এটা দেখে অনেকে ভয় পেয়ে যায়, এটা মানে আসলে কি, এটা আসলে আর কিছুই না। এটাকে যদি এখন আমি এখানে নিয়ে আসি তাহলে আর্ক মানে হচ্ছে ইনভার্স, টেন ইনভার্স, অর্থাৎ আর্ক আছে এখানে 10, তার আমি লিখবো হচ্ছে টেন ইনভার্স। এখানে আছে সাইন, এখানে হলো আর্ক কজ, তার মানে আমি এখান থেকে লিখবো হচ্ছে কজ ইনভার্স √2/√3। তার বাকিটা তোমাকেই করতে হবে, বাকি ম্যাটা তুমি করবে এখান থেকে যে কীভাবে করবো। আমি জাস্ট তোমাকে একটু হিন্টস দিয়ে দিই যে এখানে তোমার টেন ইনভার্স থাকলেও সমস্যা নেই, এখানে তোমার সাইন আছে এটাও সমস্যা নেই। একটু লক্ষ্য করে এখানে তোমার কী আছে কজ ইনভার্স √2/√3, তাহলে তোমার টার্গেট থাকবে সামনে যেহেতু সাইন আছে তাহলে কজ ইনভার্সকে সাইন ইনভার্সে রূপান্তর করা, কেন যেন সাইন আর সাইন ইনভার্স কী করতে পারি কাটাকাটি করতে পারি। ওকে, তাহলে আমি এখন এখানে কী করবো একটা সমকোণী ত্রিভুজ নিলাম, সমকোণী ত্রিভুজ নিয়ে আমি বলবো হচ্ছে এটা হচ্ছে আমার কত ভূমি √2 আর অতিভুজ হচ্ছে কত √3। তাহলে এখন আমি এখান থেকে কী বের করবো তো লম্বটা বের করবো, তাহলে লম্বটা হচ্ছে আমার কত ধরে নাও এক্স √ওভার অতিভুজ স্কোয়ার মানে 3 মাইনাস হচ্ছে ভূমি স্কোয়ার, তার মানে এখান থেকে আমার কত আসছে 1 আসতেছে। হ্যাঁ, তাহলে আমি এখন এখান থেকে লিখবো হচ্ছে কি বলতো সাইন ইনভার্স কী লিখবো আমি লম্ব বাই এবার অতিভুজ। হ্যাঁ, তাহলে কত লিখবো 1/√3। ওকে, তাহলে এখানে দেখো সাইন ইনভার্স আর সাইন কি কাটাকাটি। হ্যাঁ, তাহলে আমার থাকলো কত বলতো টেন ইনভার্স 1/√3। এখন অনেকে এইভাবে অ্যান্সারটা রেখে দেয়, কিন্তু টেন ইনভার্স 1/√3 মানে কি লেখা যায়, বা টেন ইনভার্স 1/√3 মানে কত ডিগ্রি, সেটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। 30 ডিগ্রি লিখতে পারো, অথবা কী লিখতে পারো তো π/6 লিখতে পারো, যে কোনো একটা লিখবা, সেটা হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। তো আমরা আমাদের পরবর্তী দুটা ম্যাথে চলে আসি। তো এই দুটা ম্যাথ দেখতে অনেকের কাছে একটু কঠিন মনে হতে পারে, বাট 4 নাম্বার ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আসা একটা ম্যাথ। তো এই 4 নাম্বার থেকে আমি কী লিখতে পারি একটু দেখো, যে 4 নাম্বার ম্যাথ। তা আমার ম্যাথে যা আছে আমি প্রথমে এটা তাই তুলবো, অন্য কোনো কিছু তুলবো না। টেন ইনভার্স 1/3 1/2। ওকে, তো যেহেতু আমার ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে কিছু একটা দেওয়া আছে, তো আমি চেষ্টা করবো এটাতে কোনো একটা সূত্রে অ্যাপ্লাই করা যায় কিনা। টেন ইনভার্স 1/3 মানে টেন ইনভার্স এক্স প্লাস হচ্ছে টেন ইনভার্স ওয়াই, এটা হলো 1/2। তো আমি টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই এর সূত্র হচ্ছে এটা। তো আমি আমার প্রথম কাজই হচ্ছে ডিরেক্ট সূত্রটাকে অ্যাপ্লাই করে ফেলা। তাহলে এটা হলো এক্স, এটা হচ্ছে ওয়াই। তাহলে এক্স ওয়াই সূত্র অ্যাপ্লাই করলে কী হবে টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস
এক্স ওয়াই, হ্যাঁ এটা লিখলাম। তাহলে টেন ইনভার্স। তো এখন তোমরা এখানে কী করবে, এখনকার এই ক্যালকুলেশনটা আসলে পুরোপুরি তোমাদের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, যদি ভুল হয় তাহলে ভুল, আর যদি সঠিক হয় তাহলে সঠিক অ্যান্সার বের হবে। তাহলে আমাদের এখান থেকে 1/3 + 1/2 থেকে আমি লিখবো হচ্ছে 6। তাহলে এখানে হচ্ছে কেমনি আসতে যাবে এটা জিজ্ঞেস করে আমি এখানে লসাগু করে নিজ দায়িত্বে। এখানে কি আসবে 1 মাইনাস কত বলো তো, 1/6, তাই না? 1 - 1/6। তাহলে 10 ইনভার্স। তাহলে এখানে আছে কত বলতো 5/6, কালার চেঞ্জ করি, 5/6 ডিভাইডেড বাই এটা একবারই করবো। এখানে 6 থেকে 1 গেলে কত হয়, 5 হয়। আর বলে না ভাই কেমনি আসছে, লসাগু করো। এখানে আসবে কত 5/6, লসাগু করলে এটাই আসবে। তাহলে এটা কেটে দাও। তাহলে তোমার এখান থেকে আসতেছে হচ্ছে আমার 10 ইনভার্স 1। এটা কাটাকাটি করলে এখানে কত আছে 1, তার মানে সামনে কিন্তু আগে থেকে 1-এ আছে। তাহলে এটা কাটাকাটি চলে গেল, তাহলে 1 থাকলো। আর কি কিছু হবে? আর কিছু হবে না। তাহলে এটার অ্যান্সার কত হবে 1 হবে। এবার আমরা 5 নাম্বারে চলে আসছি। হ্যাঁ, 5 নাম্বার ম্যাথের মধ্যে। তো এখানে সামনে একটা 4 আছে, এই 4 দেখে অনেকে ভয় পেয়ে যায়, আর এটা আসলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। 4 লিখলাম। তো এখানে তারা বলছে sin ইনভার্স 1/√5 প্লাস cot ইনভার্স 3। তো আমি তো এই cot ইনভার্সকে ইজিলি কি tan ইনভার্সে রূপান্তর করে ফেলতে পারতেছি, tan ইনভার্স 1/3। তাহলে আমার অবশ্যই এই sin ইনভার্স 1/√5টাকে আমাকে tan ইনভার্সে কনভার্ট করতে হবে। তো চলো আমরা করে ফেলি। তা আমি এখানে একটা সমকোণী ত্রিভুজ নিয়ে নিই, একটা সমকোণী ত্রিভুজ নিচ্ছি। তাহলে আমার এটা কত হবে লম্ব, আর এটা কত অতিভুজ 1√5। তাহলে আমার অবশ্যই এখানে কী লাগবে বলতো, ভূমি লাগবে। তো আমি এখানে ক্যালকুলেশন করলে আমার ভূমি মানে 2 আসবে। দেখে একটু তাও চেক করে যে অতিভুজ স্কোয়ার মাইনাস কি এটা, তার মানে কি 5 - 1, ঠিক আছে। √4 আর √4 মানে কত হবে 2 হবে। ওকে, 2 আসছে। তাহলে আমি এখন এখান থেকে কী লিখবো, tan ইনভার্স লিখবো। তাহলে tan ইনভার্স কত হবে 1/2, লম্ব বাই ভূমি 1/2 প্লাস এটাকেও tan ইনভার্সে কনভার্ট করবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটাকে আমরা ডিরেক্টলি করতে পারবো যে tan ইনভার্স 1/3। ওকে, এখন কি করা যায়, এখন একটু আগে কিন্তু আমরা এটাকে ক্যালকুলেশন করেছিলাম, তোমার মনে আছে কিনা আমি জানি না, যে tan ইনভার্স এটা হচ্ছে আমার x প্লাস হচ্ছে tan ইনভার্স y। তা tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এখানে দিয়ে দেওয়া আছে। তাহলে যে x প্লাস y 1 মাইনাস হচ্ছে কত xy। এবং একটু আগে আমরা এখানে কাটাকাটি করছিলাম এবং আমরা দেখছিলাম যে তোমার এখান থেকে পুরোটা কাটাকাটি করে 1 আসছিল। আমি জানি না যে তোমাদের মনে আসছে কিনা, একটু আগের অঙ্কটা 1 নাম্বার আগের অঙ্কটাই 5/6 বা 5/6 এরকম আসছিলো, কাটাকাটি করে 1 আসছিলো। হ্যাঁ, এরকম আসছিলো। তাহলে tan ইনভার্স যে 1, হ্যাঁ এর আগে তো সামনে 10 ছিল, এই জন্য কাটাকাটি চলে গেছে। এবার এখন 10-এর জায়গায় কী দিচ্ছে 4 দিচ্ছে, আর কোনো পার্থক্য নাই কিন্তু। হ্যাঁ, তো এখানে যদি 4 দিচ্ছে তার মানে আমি tan ইনভার্স 1 মানে আমি কত জানি বলতো π/4 জানি আমি। তাহলে 4 × π/4, তাহলে কাটাকাটি চলে গেলে আমার এখানে থাকছে পাই, এবং এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। তো আমার মনে হয় না যে 4 আর 5-এর মধ্যে তেমন করে পার্থক্য ছিল, তো একই রকমই অঙ্ক। তো আশা করি এরকম টাইপে এখন যে কোনো ম্যাথ দিলে তোমরা কিন্তু ইজিলি সলভ করতে পারবা। তো আমি এখানে 3টা ম্যাথ লিখছি, এবং এই ম্যাথগুলো আমার চুজ করার পিছনের প্রধান কারণ হচ্ছে যে এগুলো আসলে বিভিন্ন জায়গাতে আসছে। তো এখানে বোর্ডের মধ্যে তোমরা আরও 3টা ম্যাথ দেখতেছো, আমি এগুলো নতুন করে ক্রমিক দিচ্ছি 1, 2, 3। আর এখানে তুমি দেখতে পাচ্ছ tan ইনভার্স 1, tan ইনভার্স 2, tan ইনভার্স 3। তো এখানে কিন্তু আমরা যদি পদ চিন্তা করি আমাদের এখানে কিন্তু 3টা করে আছে। হ্যাঁ, ওকে। তো এই ম্যাথগুলোকে আমরা আসলে কীভাবে সমাধান করব, তো প্রথমে বলে রাখি যে 1 আর 2 যে ম্যাথগুলো আছে এটা খুবই ট্রিক্সের একটা অঙ্ক। কারণ অনেকে বলে যে এত বড় ম্যাথ কেমনে করবো, কিন্তু এগুলোর পরীক্ষাতে বেশি আসে। তো আমি 1 নাম্বারটা করে দিই, তোমরা 2 নাম্বারটা ইজিলি বুঝতে পারবা। তো 1 নাম্বারের প্রথমে তোমাকে বলেছে হচ্ছে tan ইনভার্স 1। তো লিখি, যা আছে ম্যাথ আমি লিখলাম। তো এখানে যে ট্রিক্সটা আছে সেটা আমরা জেনে গেলে দেখা যাবে যে বইয়ের ম্যাক্সিমাম অঙ্ক আমাদের কাছে সহজ মনে হচ্ছে। tan ইনভার্স যে 1 মানে tan ইনভার্স 1 বলতে আসলে কত ডিগ্রি বোঝায়? হ্যাঁ, tan ইনভার্স 1 বলতে 45 ডিগ্রি। তো আমি এখানে π/4 লিখে দিলাম। তার মানে আমার একটা পদ চলে গেল। অথবা তুমি যদি বলো না ভাই আমি এটাকে এই 6 নাম্বার সূত্র দিয়ে করবো, করতে পারো, তবে এত বড় করা আপাতত দরকার নাই। tan ইনভার্স 1 থাকলে তুমি এটাকে 45 লিখে দাও বা 45 লিখে দাও বা π/4। এখন এই যে পরেরটা যে আছে, এই পরেরটা হচ্ছে তুমি এখন সূত্রে অ্যাপ্লাই করো যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। এই যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, তারপরে আমার 3টা ছিল হ্যাঁ অনুপাত, বাট আমি সেখান থেকে এখন একটাকে লিখে দিচ্ছি ডিগ্রি মান, আর বাকিটা এখন আমি সূত্রে অ্যাপ্লাই করবো। তাহলে আমি এখন এখান থেকে লিখবো হচ্ছে কি বলো তো, যে tan ইনভার্স x প্লাস y, x প্লাস y ডিভাইড বাই কি বলতো 1 মাইনাস xy। ওকে, π/4 প্লাস এখানে কত হয় একটু লক্ষ্য করো তো 5, আর এখানে কত হচ্ছে বলো তো -5। হ্যাঁ, তার মানে tan ইনভার্স 5/-5। ওকে, তাহলে এখান থেকে এখন আমি লিখতে পারি হচ্ছে
π/4 প্লাস টেন ইনভার্স -1। এখন আমি জানি যে অনেক স্টুডেন্ট আছে, তো আমি যদি তোমার ডিগ্রিতে যদি নিয়ে যাই তাহলে তুমি খুব সহজে বুঝতে পারবা 45 ডিগ্রি একই কথা। তো অনেক স্টুডেন্ট আছে যারা কিনা এই যে টেন ইনভার্স -1 বলতে কত ডিগ্রি বোঝায় এটা তারা জানে না, বা কত ডিগ্রি এটা তারা জানে না। ওকে, তো আমি জানি যে তোমরা অনেকে পারবা যে 45 ডিগ্রি প্লাস টেন ইনভার্স -1 বলতে অ্যাকচুয়ালি 135 ডিগ্রিকে বোঝায়, 135 ডিগ্রি। তো এখন তুমি দুটাকে যোগ করে দাও, দুটাকে যদি তুমি যোগ করো তাহলে তুমি পাবা হচ্ছে 180 ডিগ্রি। সো যদি অ্যান্সার রেডিয়ানও দেওয়া থাকে তাহলে আমরা 180 ডিগ্রি মানে কী লিখতে পারি বলতো, পাই লিখতে পারি, এবং এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। তাহলে দেখো যে আমরা যদি এই ডিগ্রির মানগুলো মনে রাখতে পারি, বা টেন ইনভার্স এটার মান কত, 1 হলে কত হবে, 1/√3 হলে কত হবে, √3 হলে কত হবে, তাহলে কিন্তু আমরা ইজিলি এই সব অঙ্কের অ্যান্সার কিন্তু বলে দিতে পারবো। হ্যাঁ, তো আমি কি আশা রাখতে পারি না যে এই 2 নাম্বার ম্যাথটা তোমরা পারবা? তবে এই যে 2 নাম্বার ম্যাথটা আছে এটা কিন্তু তোমরা খেয়াল করছো কিনা আমি জানি না, যে 2 নাম্বার ম্যাথের মধ্যে একটা পার্ট কিন্তু এর আগে আমি তোমাদের 2বার করিয়ে আসছে। সেটা কোন পার্ট দেখো, যে 2 নাম্বার ম্যাথটা যে আমি তোমাকে বলি, প্রথমটা হচ্ছে কত বলো তো, 45 ডিগ্রি করছো, প্লাস পরের অংশটার কথা একটু চিন্তা করো যে পরের অংশটা এর আগে আমরা আরও 2বার করেছিলাম কিনা। তুমি বলবো যে আচ্ছা ভাই হ্যাঁ, এর আগে 2টা ম্যাথে তো এটাই ছিল, সেটা যদি ছিল তাহলে ডিরেক্ট অ্যান্সারটা কত ছিল ভাই, টেন ইনভার্স 1 আসছিল ক্যালকুলেশন করে, কারাগারি করে সব কিছু। তার মানে এটার অ্যান্সার কিন্তু 45 ডিগ্রি প্লাস হচ্ছে কত, 45 ডিগ্রি ইকুয়াল কত, 90 ডিগ্রি। তার মানে কত হবে বলতো, π/2 হবে অ্যান্সার। ঠিক আছে, আমি বলে না ভাই টেন ইনভার্স 1 কেমনে পাইলেন, একটু আগে আমি তোমাদের এটা কিন্তু 2টা ম্যাথ করছি, এরকম 2টা ম্যাথ করছি, সেখান থেকে আমরা পেয়েছিলাম টেন ইনভার্স 1। হ্যাঁ, তো সেটাই আমি দেখছি, আর এটা মানে কত ডিগ্রি, 45 ডিগ্রি। তো ক্যালকুলেশন করলে π/2 বা 90 ডিগ্রি হবে। সো আশা করি 2 নাম্বারটা পারবা। আর 3 নাম্বার ম্যাথটা তোমাদের এখানে কোনো 1 নাই, কোনো কিছু নাই, এখানে আছে 1/7, 1/8, 1/18। এটা কোন সূত্র, এটা ডিরেক্ট হচ্ছে এই সূত্র। সো সাধারণত স্যাররা এমসিকিউর মধ্যে এরকম অঙ্ক দিতে স্যাররা পছন্দ করে না, স্যাররা পছন্দ করে হচ্ছে এই টাইপের ম্যাথ দিতে, যেন একটা তোমার মান আগে থেকে জানা থাকে, হ্যাঁ, আর বাকিগুলো যেন তুমি ক্যালকুলেশন করতে পারো। ঠিক আছে, তো এটা তুমি ডিরেক্টলি তোমাকে এই সূত্রে অ্যাপ্লাই করতে হবে, এই 3 নাম্বারে তোমাকে ডিরেক্টলি এই সূত্রে অ্যাপ্লাই করতে হবে। আর এটাকে তুমি যদি ক্যালকুলেশন করো, এটা তোমার অ্যান্সারটা কত আছে আমি লিখে দিচ্ছি, জাস্ট তোমরা একটু মিলিয়ে নিও, টেন ইনভার্স 1/3 আসবে এটা অ্যান্সার। হ্যাঁ, তো টাইপ 3-র মধ্যে আমি এখানে 2টা ম্যাথ দিচ্ছি, আর এই 2টা ম্যাথ মনে করবা যে প্রথম যে ম্যাথটা, এটা বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আসা একটা ম্যাথ, এবং তোমাকে আমি প্রথমে বলবো যে এরকম ম্যাথ দেখলে ডিরেক্ট x² + y² ইকুয়াল হচ্ছে 1, এটা মুখস্থ রাখবা। এখন কেমনে 1 আছে সেটা আমি তোমাকে বুঝাবো। এটার অ্যান্সার হচ্ছে 1, আগে বলে দিচ্ছি। এখানেও বলছি x² + y² এর মান কত, এটার অ্যান্সার কত হবে, 1 হবে। এটা সহজ কথা মুখস্থ রাখবো, এই অঙ্ক দেখলে চোখ বন্ধ করে 1 MCQ দাগাই দিব। কিন্তু কথা হচ্ছে যদি এটা ভুল ক্রমে কোনো জায়গায় আমাকে রিটেন দিয়ে দেয় তখন আমি কী করবো। তাই মনে রাখবা যে তুমি যদি কয়েকটা ইউনিভার্সিটির পরীক্ষা দাও, এই ম্যাথটা যে কোনো একটাতে না একটাতে কমন পাওয়ার সম্ভাবনা থাকে, এটা এতটাই তোমার ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তাই এটার অ্যান্সার আমরা জেনে গেলাম যে এটার অ্যান্সার হচ্ছে 1, সহজ কথা মুখস্থ। তার মানে আমার অ্যান্সার প্রশ্ন দেখে আমি অ্যান্সারটা 1 সেকেন্ডে দেখাই ফেললাম, কিন্তু এটা আসলে 1 হইলো কীভাবে, চলো সেটা একটা আমরা দেখে আসি। যদি কখনো রিটেনে আসে তখন আমরা এটা অ্যাপ্লাই করবো, আদারওয়াইজ এটা কখনো এমসিকিউ যেন আমরা অ্যাপ্লাই করবো না, এমসিকিউ যেন আমরা ডিরেক্ট মুখস্থবিদ্যা অ্যাপ্লাই করবো, কারণ যেটা এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা ম্যাথ। ওকে, তো আমার প্রশ্নে এখানে যা দেওয়া আছে আমি এখানে সেটাই লিখে ফেলবো, sin ইনভার্স x + sin ইনভার্স y ইকুয়াল হচ্ছে কত, π/2। ওকে, তা আমি এখানে sin ইনভার্স x কে রেখে দিলাম, আমি এখন লিখবো হচ্ছে তোমার π/2 মাইনাস হচ্ছে কি sin ইনভার্স y। এরপর আমি এখানে শুধুমাত্র x কে রাখবো, তাহলে সাইনকে আমি ডান পাশে পাঠিয়ে দিব, π/2 মাইনাস কি বলতো, sin ইনভার্স y। এরপরে x ইকুয়াল টু, তা আশা করি এই পুরো জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। তো এই যে π/2 এটার সামনে একটা কে থাকে, একটু আগে বলেছিলাম এটার সামনে একটা 1 থাকবে, তাহলে ভাইয়া সাইন এই যে 1, এই 1 মানে সাইন কী হয়ে যাবে হয়তো, কজ হয়ে যাবে। এবং বারবারই বলেছিলাম চোখ বন্ধ করে এখানে যা থাকবে সেটাই বসিয়ে দিবা, যা আছে তাই বসাবা, যা আছে তাই বসালাম, সাইন ইনভার্স y। এখন কথা হচ্ছে চিহ্ন প্লাস নাকি মাইনাস, এটা প্লাসে হবে কেন সেটা একটু দেখি। যে এখান থেকে চিহ্নটা আসে সাধারণত, একবার যাবে π/2 দেন ব্যাক হয়ে আসবে। তো এই জায়গাতে সাইন কেন, সাইন কস টেন কস সবই কী হয়, পজিটিভ হয়, কস থেকে সব পজিটিভ হয়, তার মানে প্লাস, তার মানে এটা চিহ্ন দেওয়া দরকার নেই। সেই লাইনটা আসছে, তা আমার এখানে কি আসলো শেষ পর্যন্ত, x ইকুয়াল টু হচ্ছে কজ ইন্টু সাইন ইনভার্স y। আর তোমরা আমাকে বলো যে কজ ইন্টু সাইন ইনভার্স y এরকম টাইপে কিন্তু আমরা এরকম ম্যাথ করেছি, যে এখানে যদি সাইন ইনভার্স y সামনে যদি কজ, তাহলে এই সাইন ইনভার্সটাকে আমরা কিসে রূপান্তর করবো, কজ ইনভার্স, যেন কী হয়ে যায়, কাটাকাটি হয়ে যায়। তাই এটার জন্য আমাকে কী করতে হবে, বা এটার জন্য আমাকে অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে। তাই সমকোণী ত্রিভুজ অঙ্কন করে ফেলি আমি, এই যে সুন্দর একটা সমকোণী ত্রিভুজ। ওকে, তা এখান থেকে আমি কী লিখতে পারি ভাই, এটা হচ্ছে আমার লম্ব আর অতিভুজ হচ্ছে আমার কত, 1, হ্যাঁ, লম্ব বাই অতিভুজ। তাহলে এখান থেকে আমি এখন ভূমি কী লিখতে পারি, ভাই ভূমি হচ্ছে আপনার অতিভুজ স্কোয়ার মাইনাস হচ্ছে কি লম্ব স্কোয়ার, এটা। ওকে, তাহলে এখন আমি এখান থেকে লিখবো হচ্ছে x ইকুয়াল টু হচ্ছে কজ, এখানে লিখবো হচ্ছে কজ ইনভার্স
কজ ইনভার্স মানে কি ভূমি বাই অতিভুজ, অতিভুজ কত 1, না লিখলেও চলে। তাহলে কজ ইনভার্স √1 মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এখন এখান থেকে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে কি বলতো, এটা কেটে দিব √1 মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এখন তুমি √ কেটে দিলে কী হবে, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে নিয়ে আসো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে 1। এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। অর্থাৎ √টাকে সরালে স্কোয়ার হয়ে যাবে, পরে ওয়াই স্কোয়ারটাকে টেনে এই পাশে নিয়ে চলে আসো। তাহলে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত আসছে, 1 আসছে। তাহলে আমার বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হোয়াট, তাহলে আমি অ্যান্সার কত হলো 1 বলবো। সো মনে রাখবা যদি রিটেনে আসে তো আমরা অঙ্কটাকে এইভাবে করবো, আর যদি ভাই এমসিকিউতে আসে ভুলে এই নিয়মটা করতে যেও না। কেন? তোমার সময় নষ্ট হবে, কারণ তুমি জানো যে এটা অ্যান্সার 1-এ আসবে। সো যেহেতু 1-এ আসবে সো এটাই আসবে। কারণ যদি কেউ আমাকে বলো ভাই এখানে যদি মাইনাস হয় তখন কী করবো, ভাই মাইনাস হলে তুমি নিজে নিজে আবিষ্কার করছো, তো তোমার আবিষ্কারের ম্যাথ পরীক্ষাতে আসবে না। সো যেহেতু তোমার আবিষ্কারের ম্যাথ পরীক্ষাতে আসবে না, সেহেতু এখানে এই টাইপেরই আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হোয়াট। হ্যাঁ, তো দুইটা অঙ্ক আছে, এটাও তুমি যদি এভাবে সলভ করো তুমি দেখবে এই অ্যান্সার 1-এ পেয়ে যাচ্ছ। সো এই অঙ্কটা নিজে থেকে ট্রাই করতে পারো, বাট ঘুরে ফিরে অ্যান্সার কত আসবে, 1-ই আসবে। ওকে, এখন আমরা আলোচনা করবো হচ্ছে আমাদের টাইপ নাম্বার 4। আর টাইপ নাম্বার 4-এর মধ্যে বলা হয় সংযোজিত রাশির মানটা বের করা। সংযোজিত মানে হচ্ছে আসলে কি, একটা ত্রিকোণমিতির ভিতরে আরেকটা ত্রিকোণমিতি চলে যাবে। হ্যাঁ, তুমি এখানে একটু লক্ষ্য করো যে আমার এখানে সাইন, তারপর কি থাকে, একটা কোণ থাকে থেটা বা যাই হোক না কেন, কিন্তু কী হচ্ছে বলতো, সাইনের ভিতরে কট ইনভার্স, তারপরে টেন, তারপরে কজ ইনভার্স এক্স। তার আছে সাইনের ভিতরে পুরোটাই ঢুকে আছে। তো যেহেতু একটার ভিতরে অনেকগুলো ঢুকে আসছে দেখতেছি আমরা, তার মানে এটাকে আমরা বলবো কি বলতো, সংযোজিত বলবো এটাকে। তো যেহেতু এটা সংযোজিত, তার মানে মনে রাখবো যে একসাথে কয়েকটা ত্রিকোণমিতিকে বিপরীত ত্রিকোণমিতিক মিলে আমাদের এটাকে সংযোগ ঘটাইছে, এভাবে আমরা চিন্তা করতে পারি। তো যাই, এখানে বেশ কয়েকটা ম্যাথ দেওয়া আছে। তো এই ম্যাথগুলো সাধারণত আমরা কীভাবে সমাধান করব, রিটেনে আসলে বা এমসিকিউতে আসলে আমরা কীভাবে করবো, চলো সেটা একটু দেখে নিই। তো প্রথমে আমি তোমাকে রিটেনের জন্য একটু শেখাবো। তো 2 নাম্বার ম্যাথ থেকে আমি শুরু করতেছি। হ্যাঁ, তো এই যে 2 নাম্বার ম্যাথ, এই 2 নাম্বার ম্যাথ বা এই টাইপের যে ম্যাথগুলো আছে, হ্যাঁ, ইকুয়াল টু হোয়াট বা এটার মান নির্ণয় করো, যে কোনোভাবে তোমাকে দিতে পারে। হ্যাঁ, ইকুয়াল টু হোয়াট। তো এই টাইপের ম্যাথ দিলে আমি চেষ্টা করবো হচ্ছে সবসময়, চেষ্টা না সবসময়ের জন্য পেছন থেকে সামনে আগাবো। কোন দিক থেকে, রিটেনে পেছন থেকে সামনে আগাবো, যেই ম্যাথ হোক না কেন পেছন থেকে সামনে আগাবো, কাজ হচ্ছে এটাই। ওকে, তো যেহেতু পেছন থেকে সামনে আগাতে হবে, তাহলে আমি একটু লিখে ফেলি এই 2 নাম্বার ম্যাথটা। হ্যাঁ, যে কট সাইন ইনভার্স কজ, এখানে কি আছে, টেন ইনভার্স 1/3। তাহলে যেহেতু আমি পেছন থেকে সামনে আগাচ্ছি, তার মানে দেখো যে এখানে পাচ্ছি আমি টেন ইনভার্স, তা আমার টার্গেট থাকবে সামনে কি আছে, কজ। এই টেন ইনভার্সকে আমি কজ ইনভার্সে রূপান্তর করবো। কেন? যেন আমি কজ আর কজ ইনভার্স কাটাকাটি করে দিতে পারি। ওকে, তো আমি এখন কী করবো, এখানে একটা সমকোণ ত্রিভুজ একটা অঙ্কন করবো। সো এই ম্যাথে আমাকে সাধারণত 2টা করে সমকোণ ত্রিভুজ অঙ্কন করতে হবে। যদি আরও বেড়ে যায় তখন আমার সমকোণ ত্রিভুজের সংখ্যা বেড়ে যায়। ওকে, তো আমি কী করবো, এখানে একটু লক্ষ্য করো যে একটা সমকোণ ত্রিভুজ অঙ্কন করলাম। তো এখানে কি আছে, 1/3। তারপরে আমি লিখবো হচ্ছে কত, 1/3। তারপরে হচ্ছে লম্ব আর কত বলতো, ভূমি। তার মানে আমার এখন লাগবে কে বলতো, অতিভুজ লাগবে। তাহলে আমার অতিভুজ কত আসবে, একটু ক্যালকুলেশন করে দেবো, 2 আসবে। হ্যাঁ, তাহলে আমি এখন এখান থেকে লিখবো হচ্ছে তোমার কজ, তাহলে এখন লিখবো হচ্ছে কজ ইনভার্স। আমরা কি জানি বলতো, কজ ইনভার্স হচ্ছে ভূমি বাই অতিভুজ। তার মানে এখানে কি লেখা যায়, 3/2 লেখা যায়। ওকে, তাহলে এখন তুমি সুন্দর করে কজ আর কজ ইনভার্স কেটে দাও, তাহলে তুমি পাবা এখন এখান থেকে কট সাইন ইনভার্স 3/2। তা এখন তুমি এটা পাওয়ার পরে তুমি এখন কী করতে পারো, এটা কেটে যাওয়ার পর এটা এখানে চলে আসছে। এই সাইন ইনভার্সে কিছু রূপান্তর করবা, কট ইনভার্সে রূপান্তর করবা। কেন? কারণ কট ইনভার্স আর কট যেন কাটাকাটি হয়ে যায়। তো আমার এখানে আরেকটা সমকোণ ত্রিভুজ লাগবে, এটা মুছে দিলাম। তাহলে আমি এখান থেকে লিখতে পারি কি বলতো, যে এখান থেকে আমি লিখতে পারি হচ্ছে এটা হচ্ছে আমার কি ভূমি, লম্ব, এটা হচ্ছে আমার কি অতিভুজ। তা লম্ব আর এটা কত, অতিভুজ। ওকে, তা লম্ব আর অতিভুজ হলে আমি এটার মান পাবো কত, 1 পাবো। তুমি একটু ক্যালকুলেশন করে দেখো যে অতিভুজ স্কোয়ার মাইনাস হচ্ছে কি লম্ব স্কোয়ার, তাহলে তুমি এখান থেকে ভূমির মানটা পেয়ে যাচ্ছ। ওকে, তাহলে আমি এখন এখান থেকে লিখবো হচ্ছে কট ইন্টু হচ্ছে কট ইনভার্স। কট ইনভার্স মানে আমরা কি জানি বলতো, টেন ইনভার্স মানে আমরা লিখতে পারি কি লম্ব বাই তোমার ভূমি। তাহলে এখন আমরা কি লিখবো, ভূমি বাই লম্ব। তাহলে ভূমি কত আর লম্ব কত, 1/3। তাহলে কাটাকাটি করলাম, তাহলে শেষ পর্যন্ত থাকলো কত, 1/3, এবং এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। তারপরে আমি একটু লক্ষ্য করতেছি যে এইটাকে সাধারণত আমার এখানে 2টা সমকোণ ত্রিভুজ অঙ্কন করতে হচ্ছে, এবং আমি আগেরটার মতো চেহারা নিয়ে আসতেছি যেন আমি কাটাকাটি করতে পারি। এভাবে তোমাকে সবগুলো ম্যাথে করতে হবে এবং সবগুলো তুমি ভিন্ন ভিন্ন রেজাল্ট পাবা। তবে মজার হচ্ছে এখানকার আমি যতগুলো ম্যাথ লিখছি, এই ম্যাথগুলোতে আমরা এমসিকিউতে আসলে খুব দ্রুত অ্যান্সারটা বলে দিতে পারবো। আর কথা হচ্ছে কীভাবে আমরা খুব দ্রুত অ্যান্সার বলে দিতে পারবো, চলো সেটা একটু দেখে নিই। একই রকমভাবে তোমাকে বাকিগুলো এভাবে করে ফেলতে হবে রিটেনে। এখন আমরা দেখবো হচ্ছে এগুলো যদি এমসিকিউতে চলে আসে, তখন আমরা আসলে এই ম্যাথগুলোকে কীভাবে খুব সহজে চিন্তা করতে পারবো। এটা একটা শর্টকাট আছে, যে শর্টকাটের মাধ্যমে আমরা এগুলোর এমসিকিউ ইজিলি সলভ করে ফেলতে পারবো। শর্টকাটে বলা হয়েছে শুরু এবং শেষে, শুরুতে কী থাকবে এবং শেষে কী থাকবে। দেখো শুরুতে যদি আমার কখনো সাইন থাকে,
তাহলে সাইনের বিপরীত আমরা জানি কি কজ, তার মানে শেষে আমার থাকতে হবে কজ ইনভার্স। আবার শুরুতে যদি আমার কজ থাকে সাইন আমাকে শেষে আমাকে সাইন ইনভার্স থাকতে হবে। একই রকমভাবে সেক থাকলে কোসেক ইনভার্স বলবো, কোসেক থাকলে সেক ইনভার্স, টেন থাকলে কট ইনভার্স, কট থাকলে কি টেন ইনভার্স হবে। এখন এটা তো আমার প্রথম এবং শেষে হচ্ছে এই জিনিসটা ঘটবে। আর মাঝখানে কারা থাকবে? অনেকে বলে যে মাঝখানে যা খুঁজে তাই থাকুক, অ্যান্সার মিলে যাবে, কিন্তু না, মাঝখানে গেলে একটা শর্ত আছে। যেমন আমি তোমাকে যদি 2 নাম্বার ম্যাথটার কথাই বলি, যে 2 নাম্বার ম্যাথে আমার প্রথমে আছে কট আর শেষে আছে কে বলতো টেন ইনভার্স 1/3 আছে, এটা আছে। তার মানে প্রথমে কট শেষে টেন ইনভার্স। ওকে, ভালো কথা। তাহলে মাঝখানে যে দুইটা পদ এটা আসলে কীভাবে থাকতে পারে, মাঝখানে গেলে কীভাবে থাকতে পারে সেটা আমি তোমাকে বলি। যে যদি এখানে তোমার সাইন ইনভার্স থাকে, মানে প্রথমটা কট হলে পরেরটা অবশ্যই ইনভার্স আগে থাকতে হবে, কট পরেরটা সাইন ইনভার্স, তাহলে অবশ্যই এখানে কজ থাকতেই হবে। অর্থাৎ সাইন ইনভার্স হলে এখানে কী থাকতে হবে, কজ থাকতে হবে। অথবা যদি আমার এখানে কজ ইনভার্স থাকে তাহলে অবশ্যই এখানে কী থাকতে হবে, সাইন থাকতে হবে। অর্থাৎ ভেতরেও কিন্তু তোমার একই রকমভাবে চিন্তা করতে হবে, যেখানে কট হলে এখানে টেন ইনভার্স 1/3, তাহলে ভেতরেগুলো কী হবে, কজ ইনভার্স হলে এখানে সাইন হবে বা সাইন ইনভার্স হলে এখানে কজ হবে। অর্থাৎ একটা যদি তোমার কট হয় তাহলে পরেরটা অবশ্যই তোমাকে ইনভার্স আগে চিন্তা করতে হবে। হ্যাঁ, তো আমি এখানে একটু লক্ষ্য করতেছি যে আমার 2 নাম্বারে যে প্রথমে কট শেষে টেন ইনভার্স আসছে, ঠিক আছে, এবং মাঝখানে যারা আছে মাঝখানটা আমার ঠিক আছে, কারণ প্রথমে সাইন ইনভার্স মানে এখানে ইনভার্স থাকতেই হবে, এটা হতে পারে সাইন ইনভার্স বা এটা হতে পারে কজ ইনভার্স, এবং পরেরটা হচ্ছে আমার কাছে কজ আছে, তারপরে মিলে গেছে। যদি কখন এরকম হয় তাহলে আমার এই যে শেষের দিকে এই ব্র্যাকেটের মধ্যে আমার যা থাকবে সেটাই হচ্ছে কী বলতো আমার অঙ্কের অ্যান্সার। অর্থাৎ এখানে আমার যা থাকবে সেটা হচ্ছে কী বলতো আমার অঙ্কের অ্যান্সার। তাহলে আমি এখন লক্ষ্য করতেছি যে এটার ক্ষেত্রে শেষে আসছে আমার কত 1/3, তার মানে এটার অ্যান্সার কত হবে 1/3 শেষ। এবার তুমি চলে আসো 1 নাম্বারটা, ঠিক আছে 1 নাম্বারটা এক্সে হবে, এটা বললাম না। 3 নাম্বারে আমি চলে আসি। 3 নাম্বারে আসলে দেখা যাচ্ছে যে প্রথমে কজ শেষে সাইন ইনভার্স, আমি বলছি যে প্রথমে কজ এবং শেষে সাইন ইনভার্স থাকতে হবে। আর ভেতরেগুলো কীভাবে থাকবে, ভেতরেগুলো হচ্ছে একটা প্রথমটাতে ইনভার্স আকারে থাকতেই হবে, তার মানে প্রথমটা আছে কি তোমার কত নাম্বার, এখানে প্রথমটা আছে আমার টেন ইনভার্স, তার মানে পরটা কী হতে হবে, কট হইতে হবে, যে কট আছে। অথবা এটা যদি আমার কট ইনভার্স হতো, ধরুন এটা কট ইনভার্স, তাহলে এটা আমার কী থাকতো বলতো, 10 থাকতো। এটা আমার 10 থাকতো, তার মানে এই সিরিয়ালে আছে। তার মানে ভাই এখানে আসছে আমার কত √1 - x², তার মানে আমার অঙ্কের অ্যান্সার হচ্ছে √1 - x², এবং এটাই হচ্ছে অঙ্কের অ্যান্সার। তো আমাদের লাস্ট যে 4 নাম্বার ম্যাথটা আছে এটা আসলে সাস্টে আসা একটা ম্যাথ ছিল। সো 4 নাম্বার ম্যাথে তারা কী বলছে একটু আমি দেখি। 4 নাম্বার ম্যাথে তারা বলছে হচ্ছে আমাকে যে সাইন আর সেটা কজ ইনভার্স, ঠিক আছে মিলছে। মাঝখানে তারা দিচ্ছে কট ইনভার্স 10, এটাও মিলছে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি হচ্ছে 2x², কিন্তু আমার 2x² অ্যান্সার না, আমাকে বলছে এটা = 1, তার মানে আমি বললাম যে হ্যাঁ এটা ক্যালকুলেশন করলে 2x² = 1, তাহলে x এর মানটা কত, বা এখান থেকে বলবো x এর মানটা হচ্ছে আমার x² হচ্ছে 1/2, তাহলে অতএব x হচ্ছে ±1/√2 শেষ। তাহলে অঙ্কের অ্যান্সার হচ্ছে ±1/√2, একদম সিম্পল একটা অঙ্ক। বাট অনেক সময় দেখে ভয় পাই যায় ভাই একটা 1 আছে কী করবো না করবো, তো আগে এক্সের মান বের করতে হবে, তুমি এখান থেকে এক্সের মানটা বের করে ফেলো। সো আমি আশা রাখতে পারি যে এরকম তোমাকে সংযোজিত রাশির মান যদি কখনো MCQ বলুক বা কখনো যদি রিটেন বলে তুমি কিন্তু ইজিলি সলভ করে ফেলতে পারবা। আমরা আমাদের 5 নাম্বার টাইপে চলে এলাম। আর এই 5 নাম্বার টাইপটাতে আমাদের বলা হয়েছে sec² cot ইনভার্স 3 প্লাস cosec² tan ইনভার্স, এই 2টাকে আবার সবাই এখানে লাগিয়ে দেবো। হ্যাঁ, এটা হলো নিচে, হ্যাঁ tan ইনভার্স 2 একই রকমভাবে পরেরটা দেওয়া আছে। তো স্কোয়ার দেখলে অনেকে ভয় পেয়ে যায়, তা আমি এই জন্য আগেই তোমাদের ভয়টা দূর করার জন্য এখানে আমি সূত্র লিখে রাখছি। হ্যাঁ, যে এই সূত্র তোমাদের মনে রাখতে হবে। যেমন প্রথম কথা হচ্ছে এখানে sec² আছে, এই sec² মানে আমরা আসলে কী লিখতে পারবো, তো পরের ব্যাপারটা কী লিখতে পারবো, বাট আমরা কিন্তু জানি যে sec² θ - tan² θ = 1, আর cosec² θ - cot² θ কী লেখা যায় 1 লেখা যায়। সো যেহেতু আমার এইখানে sec² দেওয়া আছে, তাহলে মানে আমি কিন্তু এখান থেকে লিখতেই পারি যে জাস্ট sec² নট θ, sec² মানে আমি লিখতে পারি 1 + tan²। তার মানে অনেক বই এখানে ডিরেক্ট লেখা থাকে 1 + tan², তখন পোলাপাইন বলে ভাই এটা কেমনে লিখলেন, কারণটা হচ্ছে যে sec² মানে হচ্ছে 1, হ্যাঁ 1 + tan² θ, ঠিক আছে। তার মানে শুধুমাত্র sec² মানে লিখবো 1 + tan² θ বা ওকে, এই যে θ বলতে এখানে এটা বোঝানো হচ্ছে cot ইনভার্স 3 কে, ওকে cot ইনভার্স 3 প্লাস একই রকমভাবে cosec² আসছে, তারপরে আমরা কী লিখবো 1 + cot² লিখে ফেলো 1 + cot², আর এখানে tan ইনভার্স 2 আছে লিখে ফেলো। ওকে, তা আমাদের মেন কাজ আসলে শেষ হয়ে গেছে। তো এখন আমরা কি করতে পারি, এখন হচ্ছে এখানে cot ইনভার্স এখানে tan, তাহলে cotকে কী করতে হবে 10 এ রূপান্তর করতে হবে। তবে এখানে ছোট্ট একটা ভুল হয়, সেটা একটা আমি ধরে দিচ্ছি, যেখানে 10 দিব, ঠিক আছে, এখানে cot দিয়ে দেবো cot ইনভার্স 3 যা আছে তাই লিখে দেবো। হ্যাঁ,
তাই মনে রাখতে হবে এখানে সেই জিনিসটা হচ্ছে যে পুরোটার উপরে স্কোয়ার থাকবে, পুরোটার উপরে কী থাকবে, স্কোয়ার থাকবে। এটা অনেকে দিতে ভুলে যায় যে পুরোটার উপর স্কোয়ার কেন দিব, বাট পুরোটার উপর তোমাকে স্কোয়ারটা দিতে হবে। হ্যাঁ, ওকে। আর আমরা জানি যে কট ইনভার্স 3, এটা পরের লাইনে যাই, এখানে কী লিখবে এখন 1 প্লাস কট টেন ইনভার্স 2, এই পুরোটার উপর আমরা স্কোয়ার দেবো। কেন ভাই এটা করলেন? কারণ আমরা জানি যে কজ স্কোয়ার থিটা মানে লেখা যায় কস থিটা হোল স্কোয়ার, একই কথা কিন্তু। হ্যাঁ, একই কথা, একই রকমভাবে এভাবে আমি লিখতে পারি কিন্তু। 1 আর 1 যোগ করলে হবে 2 প্লাস, এখন আমার ভেতরের কাজ কি, ভেতরের কাজ যে ভাইয়া যেহেতু সামনে 10 আছে তার মানে কট ইনভার্সকে আমি 10 ইনভার্সে রূপান্তর করার জন্য কাটাকাটি করতে পারে, তাহলে কি 10 ইনভার্স 1/3 একবারে লিখে যাবে এটা। ওকে, স্কোয়ারটা থাকবে প্লাস 1 1 যোগ করে দিচ্ছি 2। এখানে আমি কী করবো ভাই, কট আছে আপনি এটা কট ইনভার্সে রূপান্তর করেন, তাহলে এই যে 10 আছে কট ইনভার্সে রূপান্তর করেন, তাহলে কট ইনভার্স 1/2 তারপর কত স্কোয়ার। তাহলে এখন আমরা এটা কেটে দেবো, এটা কেটে দেবো, তাহলে আমি পাচ্ছি হচ্ছে 2 প্লাস 1/3 উপর কিন্তু স্কোয়ার আছে, তার মানে 1/3 উপর স্কোয়ার তাহলে কত হবে, 1/9 হবে প্লাস, হ্যাঁ এখানে কত আসতেছে আমার 1/2 এর উপর স্কোয়ার, তাহলে 1/4 হচ্ছে, কারণ স্কোয়ার করতে অনেকে আবার ভুলে যায়। তো এখন তুমি এখানে কী করো ভাই, এখন আমি এখানে 4 নং 36 লসাগু নিব, তাহলে আমি এখানে যদি লসাগু নিয়ে নিই তাহলে আমি এখানে পাবো হচ্ছে 36 আর উপরে পাবো হচ্ছে আমি কত 85। ক্যালকুলেশনটা করবা, ক্যালকুলেশন করলে তুমি এই লাইনটাই পাবা, এর বাইরে অন্য কিছু পাবা না। একই রকমভাবে তোমাকে এই যে পরের অঙ্কটা করতে হবে যে সেক স্কোয়ার থিটা মানে তুমি কী লিখতে পারবা, আর টেন স্কোয়ার থিটা মানে তুমি কী লিখতে পারবা, নিজ দায়িত্বে করলে তুমি অবশ্যই করতে পারবা। হ্যাঁ, তো প্রথমে এই ম্যাথটাতে তোমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে ধরো তুমি বললা যে এই যে লাইনটা আছে, হ্যাঁ এখান থেকে তুমি বললা যে এখান থেকে আমি লিখতে পারি 2 = হচ্ছে 10a, কেন, কারণ আমি এই 10 ইনভার্সটাকে আমি ডানে পাঠাই দিয়ে 10 বানাই দিচ্ছি। হ্যাঁ, তারপর 10 = হচ্ছে 2, আমি লিখে রাখলাম। একই রকমভাবে আমি এখান থেকে যেটা লিখতে পারি সেটা হচ্ছে কী বলতো, যে b = হচ্ছে কী বলতো 3 = হচ্ছে 10b, এটা আমি লিখতে পারি। অর্থাৎ আমাকে এখানে তারা যে দুটো জিনিস দিয়ে দিছে সেখান থেকে আমি এই কাজটা করে ফেললাম। ওকে, এবার তারা আমাকে আরেকটা জিনিস দিয়ে দিচ্ছে যে a + b + c = π, অর্থাৎ একটা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি হয়ে থাকে। তা আমি এখান থেকে এখন বললাম যে a + b + c = হচ্ছে π, তার মানে পরবর্তী লাইনে আমি লিখতে পারি যে a + b = হচ্ছে কত π - c, এটাকে পাঠিয়ে দিলাম। এখানে এখন মেন কাজটা, এটা আমাদের ত্রিকোণমিতি আসলে 7.1 থেকে 7.7 এর ছিল, যে এরকম কিছু থাকলে উভয় পক্ষে 10 নিয়ে নিতে হয়, কী নিতে হবে, 10 নিতে হবে। ঠিক আছে, এই জিনিসটা একটু মনে রাখতে হবে যে উভয় পক্ষে আমাকে 10 নিতে হবে। তাহলে আমি এই পাশে নিলাম, ও পাশে নিলাম 10 π - c। এখন হচ্ছে এই পাশে 10a + b সূত্র অ্যাপ্লাই করতে হবে। তখন 10a + b সূত্র যদি অ্যাপ্লাই করো তাহলে বাবা হচ্ছে 10a + হচ্ছে 10b / 1 - 10a × 10b। হ্যাঁ, এটা কী করলেন ভাই, এটা আমি সূত্রে অ্যাপ্লাই করছি ভাইয়া। আর এই যে π - c, এটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে তোমাকে বলছিলাম যে π মানে আমরা লিখতে পারি 2 × π/2, দেন আমরা সূত্রে অ্যাপ্লাই করতে পারি। তো এই যে 10 আছে, এই 10টা 10-এ থাকবে, কেন, কারণ যদি ভাই n এর মানটা কি এখানে জোর আছে, হ্যাঁ 10 থাকবে এবং সূক্ষ্মকোণে ডিরেক্ট বসাই দিবে এইভাবে। ওকে, এখন হচ্ছে ভাই চিহ্ন কি বসবে, চিহ্নের জন্য একটা চতুর্ভাগ নিয়ে নাও। তো তোমাকে এখান থেকে চিহ্নটা নিয়ে আসতে হবে, হয় প্লাস নাহলে মাইনাস। তো তুমি প্রথমে 2 বার যাবা, দেন ব্যাক করবা। কেন ব্যাক করবা, কারণ হচ্ছে -c বলছে, ব্যাক করলাম। তাহলে এই জায়গাতে আমার 10 এর মানটা কি, প্লাস নাকি মাইনাস, অবশ্যই মাইনাস, তাহলে মাইনাস দিয়ে দিলাম, -10c। ওকে, এটা কিন্তু একদম তোমার 7.1 এর দিকে তুমি এটা পেয়ে যাবা, যদি এই ভিডিওটা তোমরা প্রথমে দেখলে পেয়ে যাবা। একদম শুরুতে আমি কিন্তু এই কখন নেগেটিভ কখন পজিটিভ হবে এটা নিয়ে কিন্তু আলোচনা করছি। হ্যাঁ, ওকে, তো এখন 10a + 10b, যে 10a 10b মানগুলো বের করছে সেটা তুমি এখানে বসিয়ে দাও। তা আমি এটা মুছিয়ে দিচ্ছি। তাহলে আমি এখন লিখবো হচ্ছে 2 + 3। 2 + 3 কেমনে লিখলেন ভাই, এই যে 10 এর মান হচ্ছে 2, 10b এর মান হচ্ছে 3, 1 - 2 × হচ্ছে 3 = হচ্ছে -10c। তাহলে তুমি এখন এখান থেকে ক্যালকুলেশন করো, 5 - 5 - 1 = হচ্ছে -10c। তাহলে তো মাইনাস কেটে দাও, তাহলে 10c = হচ্ছে কত, 1। তাহলে অতএব c = কত, 10 ইনভার্স 1। তোমরা আমাকে বলো 10 ইনভার্স 1 মানে কত হয়, 45 ডিগ্রি, মানে কি π/4। তাহলে অ্যান্সার হচ্ছে আমার কত, π/4। আমরা এখন আলোচনা করব হচ্ছে নতুন একটা চ্যাপ্টার নিয়ে, আর এই চ্যাপ্টারটা হচ্ছে কি বলতো, যে ত্রিকোণমিতিক সমীকরণ। প্রথমে ছোট্ট একটা কথা বলে নিই যে তোমরা যারা ক্লাস 9-10-এ হায়ার ম্যাথে ত্রিকোণমিতিকে যে সমাধানগুলো ছিল ওগুলো যদি খুব ভালো মতন করে শিখে আসো তাহলে অবশ্যই এই অধ্যায়টা করতে তোমাদের কোনো ব্যাপারই মনে হবে না। কারণটা হচ্ছে যে তুমি যদি ত্রিকোণমিতিকে ওই সমাধানগুলো তুমি যদি করে আসতে পারো তাহলে লাস্ট লাইন, আবারও বলছি লাস্ট লাইনে গিয়ে তোমাকে এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে হবে।
ছোট্ট একটা কথা যে ভাইয়া 9-10-এর ওই যে আমরা ত্রিকোণমিতিকে সমাধানগুলো শিখে এসেছিলাম সেগুলোর সাথে এটার পার্থক্য কোথায়? পার্থক্যটা আমি তোমাকে ম্যাথ করাতে করাতে বুঝিয়ে দিব। তবে শুধু এখন এতটুকুই বলবো যে এই ফর্মুলাগুলো যদি তুমি মনে রাখতে না পারো, সহজ কথা হচ্ছে যদি মুখস্থ করতে না পারো, তাহলে এই চ্যাপ্টারের আশা তোমাকে ছেড়ে দিতে হবে। অনেকে বলে যে ভাইয়া এই চ্যাপ্টারে তো বেশ কিছু শর্টকাট আছে, আপনি কি সেই শর্টকাটগুলো শিখাবেন? একটা শর্টকাট হচ্ছে যে অপশন টেস্ট করে তো ভাই আমি অ্যান্সারগুলো বলে দিতে পারবো। হ্যাঁ অবশ্যই অপশন টেস্ট করে তুমি অ্যান্সারগুলো বলে দিতে পারবা, কিন্তু ভাইয়া তোমাকে যদি এখান থেকে রিটেন দেয়, তুমি কি তখন অপশন টেস্ট করে কি রিটেন দিতে পারবা? সহজ কথা হচ্ছে না ভাইয়া পারবো না। তো আমি তোমাকে অপশন টেস্ট করে অ্যাকচুয়ালি কোনো ম্যাথই করাবো না, আমি তোমাকে একদম ডিরেক্ট ফর্মুলা দিয়ে তোমাকে আমি ম্যাথগুলো করাবো। কারণ মনে রাখবা যে গত বছর আমাদের বিপরীত ত্রিকোণমিতিকের উপরে ওখান থেকে তোমার রিটেন আসছিল, এবার কিন্তু এই বিপরীত ত্রিকোণমিতিক সমীকরণ থেকেই কিন্তু ত্রিকোণমিতিক সমীকরণ থেকে এই চ্যাপ্টারটা থেকে অর্থাৎ 7.2 থেকে কিন্তু রিটেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তার মানে আমি বলতেছি না যে 7.1 থেকে রিটেন আসবে না, এটা আমি বলি নাই, আমি বলতেছি এখান থেকে রিটেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। হ্যাঁ, তো যাই হোক আমরা এটাকে এই জন্য গুরুত্ব সহকারে দেখব এবং তোমাকে একটা কথাই বলবো যে বিভিন্ন ভার্সিটিতে আসা যে ম্যাথগুলো আছে সেই সমাধানগুলো তুমি করা শিখবা। হ্যাঁ, এখন যদি বলো যে ভাইয়া প্রতিটা অঙ্ক তাহলে আপনি করে দেন, না ভাইয়া প্রতিটা অঙ্ক তো করে দেওয়া সম্ভব না। কেন সম্ভব না? কারণটা হচ্ছে যে তুমি ওইরকম টাইপের যদি কোনো অন্য কোনো ম্যাথ তোমাকে দিয়ে দেয় তখন কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে। এই জন্য আমি তোমাকে একদম মেইন যে এখানকার তোমার কী বলে আমার মেইন যে তোমার একটা টপিক বা মেইন তোমার আসলে কারণটা কী, বা আমি এখানে কীভাবে এই ফর্মুলাগুলো ইউজ করব, কথায় কীভাবে ইউজ করবো সেটা যদি তোমাকে আমি বুঝিয়ে দিতে পারি, তাহলে আমি মনে করি যে এই চ্যাপ্টারটা তোমার কাছে খুব পানির মতো সহজ মনে হবে। তবে পানির মতো সহজ তখনই মনে হবে যখন তুমি এই সূত্রগুলো চোখ বন্ধ করে মুখস্থ করবা। এখন যদি আমাকে অনেকে বলো যে ভাইয়া এটার কি কোনো শর্টকাট আছে সূত্র মুখস্থ করা? সূত্র মুখস্থ করার কোনো শর্টকাট নেই, সূত্র মুখস্থ করার শর্টকাট হচ্ছে সূত্র মুখস্থ করা। হ্যাঁ, তো আমি এখানে যতগুলো সূত্র লিখছি সেটা যদি আমি তোমাকে একটু ব্যাখ্যা করে বলি, সেটা হচ্ছে tan θ = tan আলফা। মনে রাখবা যে এই সূত্রটা সবচেয়ে বেশি বার তোমাকে ইউজ করতে হবে, প্রথম সূত্রটাই। হ্যাঁ, tan θ = tan আলফা হলে θ = n পাই প্লাস আলফা। মনে রাখবা যে প্রত্যেকটার পেছনে একটা যুক্ত হয় যে n বিলংস টু z, অর্থাৎ প্রতিটা সূত্র যখন তুমি ইউজ করবা তখন তোমাকে অবশ্যই n বিলংস টু z বলতে হবে। এখন অনেকেরই প্রশ্ন যে ভাইয়া n বিলংস টু z বলতে আসলে কি বোঝায়, অর্থাৎ n বিলংস টু z এটা দ্বারা কি বোঝায়? তো z বলতে আসলে এখানে একটু তোমাকে বোল্ড করে দিতে হয়, তাই সেটা পরে বলি। তাই n বলতে অ্যাকচুয়ালি এই যে তোমার এখানে বোঝাচ্ছে কিন্তু যে n পাই, প্রতিটাতে দেখো একটা n যুক্ত আছে। তো ভাই এই যে এই n বলতে আসলে কি, যে বিলংস টু z, অর্থাৎ z বলতে যা বুঝাবে n বলতে তাই বুঝাবে। আর কথা হচ্ছে ভাইয়া এই z দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে? এই z দ্বারা বোঝানো হচ্ছে পূর্ণ সংখ্যা। কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা জিনিসটা কি? বাংলা ভাষা হচ্ছে এটাকে গোটা গোটা নাম্বার বলে। গোটা গোটা নাম্বার কি? এই যে একটা কলম, এই যে দুইটা কলম, এই যে তিনটা কলম, ঠিক আছে? কলম নাই মানে শূন্যটা কলম, তারপরে -1 -2 -3 এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। অর্থাৎ হাফ হবে না, 1.5 হবে না, 2.7 হবে না, এগুলো হবে না। হ্যাঁ, অর্থাৎ গোটা গোটা যে নাম্বারগুলো সেগুলোকে আমরা বলবো পূর্ণ সংখ্যা। তো আশা করি পূর্ণ সংখ্যা নিয়ে কারো কোনো সমস্যা থাকবে না। আমি নিচে লিখে দিচ্ছি যে n বিলংস টু z আর z ইকুয়াল টু হচ্ছে 0 +-1 +-2 এগুলোকে বোঝায়। নর্মালি তুমি যদি একটা সংখ্যা রেখা অঙ্কন করে থাকো এটা হচ্ছে 0, হ্যাঁ, এদিকে হচ্ছে তোমার পজিটিভ, এদিকে হচ্ছে নেগেটিভ। হ্যাঁ, পজিটিভ আর নেগেটিভ। তো এই পজিটিভের মধ্যে কি আছে 1 2 3 এভাবে গোটা গোটা নাম্বার আসবে, চলতে থাকবে। আর এদিকে হচ্ছে কি -1 -2 -3। তো এর ভেতরে যে নাম্বারগুলো আছে এগুলো তুমি কাউন্ট করতে পারবে না। ওকে, তো ছোট্ট একটা কথা, রিটেনে যদি কখনো এই টাইপের ম্যাথ দেয় তোমাদের ভুলটা কোথায় হবে? তোমাদের ভুলটা হবে হচ্ছে শেষে গিয়ে কমা দিয়ে লিখতে হয় n বিলংস টু z, যেটা ম্যাক্সিমাম স্টুডেন্ট মানে বোর্ডের পরীক্ষা তো তারা মানে দিয়ে আসে নাই, এমন হতে পারে। আবার তোমার সামনে যে অ্যাডমিশন পরীক্ষা সেখানে তারা নাও দিতে পারে। তবে এটা না দিলে কীভাবে আমাকে 0 দিবে? 0 না দিলে একটা নাম্বার কেটে নেবে সাদা, যে নাম্বারটা কেটে নিলে তোমার পজিশন কিন্তু 1000-এ পিছিয়ে যেতে পারে। এই জন্যই বলবো যে ত্রিকোণমিতিক সমীকরণে যে কোনো ম্যাথ, এমসিকিউ হিসাবটা বাদ দিলাম, মানে যে কোনো ম্যাথে রিটেনের ক্ষেত্রে অবশ্যই n বিলংস টু z চোখ বন্ধ করে লিখে দিয়ে চলে আসবা। তুমি এই যে অ্যান্সার এটা নাও লিখো কোনো সমস্যা নাই, কিন্তু n বিলংস টু zটা তোমাকে লিখতেই হবে। হ্যাঁ, এটার উপরে একদম মনে করো যে স্যাররা বলছে এটা দিতেই হবে, ঠিক আছে? তো আমরা অবশ্যই দিব। তো আমি আশা রাখতে পারি যে n বিলংস টু z বলতে এই যে নিচে যে লিখে দেওয়া আছে এটা তোমরা বুঝে গিয়েছো। আর এই সূত্রগুলো প্রতিটা আমাকে বর্ণনা বা ডিসক্রাইব করার কোনো প্রয়োজন নাই। কেন নাই? কারণ প্রথমে তো বলছে মুখস্থ করতে হবে, আর কিছু না, মানে মুখস্থের উপরে এখানে আর কোনো কথা নেই। তো এখানে tan θ আছে, cos θ আছে, sin θ আছে। হ্যাঁ, আর sin θ = 0 হলে কী হবে, cos θ = 0 হলে কী হবে।
আর এখানে মজার ব্যাপার হচ্ছে যে আমার সাইন থিটা ইকুয়াল 0, টেন থিটা ইকুয়াল 0, এই দুটা মানেই থিটা ইকুয়াল n পাই। তার মানে এটা মানে n পাই লিখতে পারবো, এটা মানে n পাই লিখতে পারবো। একই রকমভাবে cos থিটা ইকুয়াল 0 আর cot থিটা ইকুয়াল 0 হলে থিটা ইকুয়াল 2n প্লাস 1 ইনটু হচ্ছে π/2। তারপর 1 হলে কি হবে, এটা 1 হলে কি হবে, -1 এগুলো আমাকে করতে হবে। তবে এগুলোর মধ্যে কোন সূত্রগুলো পরীক্ষাতে বেশি আসে এটা আমরা ম্যাথ করতে করতে বুঝে যাব। তবে আমার কাছে মনে হয়েছে মানে ম্যাক্সিমাম ম্যাথ দেখে যে টেন থিটা ইকুয়াল টেন আলফা এই সূত্রটা সবচেয়ে বেশি এখানে অ্যাপ্লাই হয় বা প্রয়োগ করতে হয়। ওকে, তো আমি আশা রাখতে পারি যে তোমরা এই জিনিসটা বুঝে গেছো যে আমাকে এই সূত্রগুলো মুখস্থ করতে হবে এবং রিটেনে যদি অঙ্কটা কখনো আসে আমাকে n বিলংস টু জেড লিখতেই হবে। আমরা আমাদের প্রথম ম্যাথে চলে এলাম, আর এই প্রথম ম্যাথ থেকে আমরা শিখবো হচ্ছে এই ফর্মুলাগুলো ম্যাথের মধ্যে কিভাবে অ্যাপ্লাই করতে হয়। তো ছোট্ট একটা কথা বলি যে আমাদের যে এই যে অঙ্কটা দেওয়া আছে, ত্রিকোণমিতিক একটা সমীকরণ দেওয়া আছে, এই ত্রিকোণমিতিক সমীকরণগুলো আমাদের কিন্তু ক্লাস 9-10 মতোই সমাধান করতে হবে। খালি বারবারই বলছি শেষ লাইনে গিয়ে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। এটাই হচ্ছে তোমার ইন্টারের বইয়ের মধ্যে মানে এত কঠিন করে জিনিসটা তুলে ধরছে। আর এগুলো আমরা কেউ প্রমাণ শিখতে যায়ও না। হ্যাঁ, ওকে, তো আমি অঙ্কটা একটু তুললাম যে 2 cos থিটা ইকুয়াল টু হচ্ছে 1। এরপরে ইয়াসিন ভাইয়ের ডায়লগ অনুযায়ী যে কানার ভাই অন্ধ জানবে যে cos থিটা ইকুয়াল টু হচ্ছে এখানে হাফ লেখা যাবে, তাই তো? হ্যাঁ ভাই তাই। এখন আমাকে অবশ্যই জানতে হবে যে হাফ বলতে অ্যাকচুয়ালি cos কত ডিগ্রির মান বোঝায়। এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট যে হাফ বলতে cos কত ডিগ্রির মান বোঝায়। আর তোমরা আমাকে বলো যে হাফ বলতে অ্যাকচুয়ালি cos কত ডিগ্রির মান বোঝায়। যদি ভুলে যাও কোনো সমস্যা নাই, তাহলে তুমি ওই যে সাইনের কথা চিন্তা করো যে প্রথমে কত ছিল 0, তারপরে হাফ, তারপরে 1/√2, তারপর √3/2, তো ওটাকে উল্টায় দিলে কসটা চলে আসবে। তো যাই হোক, তোমার মনে থাকুক আর না থাকুক আমি বলে দিচ্ছি cos হচ্ছে π/3 মানে হচ্ছে cos 60 ডিগ্রি। আর একটা ছোট্ট কথা বলে দিই যে এই জায়গাটাতে কেউ ডিগ্রি ইউজ করবা না, তাহলে কি ইউজ করবা, এই জায়গাটাতে সবাই রেডিয়ান ইউজ করবা। হ্যাঁ, যেমন তোমার 60 ডিগ্রি বলতে কিন্তু আমার কত বোঝায় বলতো, π/3 বোঝায়। হ্যাঁ, যে π/3 বলতে আমার 60 ডিগ্রিকে বোঝানো হচ্ছে। ওকে, তার মানে আমরা এখানে অলওয়েজ পাই ইউজ করবো। হ্যাঁ, মানে রেডিয়ানটা ইউজ করবো। ওকে, তার মানে হাফ বলতে আমি কত বুঝবো, cos 60 ডিগ্রি মানে cos কত, π/3 বুঝবো। ওকে, এখন আমরা ক্লাস 9-10 কি করতাম, ক্লাস 9-10 আমরা এই লাইনটাকে এইভাবে লিখতাম, দেখো cos বা তাহলে থিটা ইকুয়াল টু হচ্ছে π/3 এবং সেটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার, সেটাই আমার অঙ্কের অ্যান্সার। কিন্তু এখন আমাদেরকে জানতে হবে যে আসলেই তোমার এই যে cos আর cos যে আমরা বাদ দিতাম যে থিটা ইকুয়াল টু π/3 লিখে দিতাম, কিন্তু এখন আমাকে এই জায়গাতে একটা ফর্মুলা ইউজ করতে হবে। তাহলে ভাই এই ফর্মুলা দ্বারা আসলে কি বোঝাচ্ছে আমি একটু পরে বুঝাবো এটা, বাট আমি আগে তোমাকে এই জিনিসটা বুঝাই যে 9-10 আমরা এই কাজটা করতাম, থিটা ইকুয়াল টু π/3 লিখে দিয়ে চলে আসতাম। কিন্তু এখন আমাকে এই কাজটা করা যাবে না। এখন আমাকে কি করতে হবে, এখন আমাকে এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে সূত্র অ্যাপ্লাই করতে হবে। কোন সূত্র, আমি বলবো যে এটা হচ্ছে আমার cos থিটা ইকুয়াল টু, এটা হচ্ছে আমার cos, আর এই π/3টাকে তুমি এখন একটু চিন্তা করো, এই π/3টাকে আমি কি চিন্তা করতে পারি, ভাই আলফা চিন্তা করতে পারেন। তাহলে আমি এটাকে আলফা চিন্তা করলাম, তার মানে cos থিটা ইকুয়াল টু cos আলফা, অর্থাৎ π/3টা হচ্ছে আমার কি বলতো আলফা। তাহলে cos থিটা ইকুয়াল টু cos আলফা হয়ে থাকে, যদি হয়ে থাকে তাহলে আমি কি লিখতে পারি ভাইয়া, থিটা ইকুয়াল টু 2nπ প্লাস মাইনাস আলফা। তাহলে আমি একটু লিখে ফেলি যে থিটা ইকুয়াল টু হচ্ছে 2nπ প্লাস মাইনাস হচ্ছে আলফা। এখন তোমরা আমাকে বলো যে এই যে আলফা বলতে কত ডিগ্রিকে বোঝায়, ভাই আলফা বলতে π/3 বোঝায়। তাহলে আমি এখন এই আলফার জায়গায় পরবর্তী লাইন মানে আমি তোমাকে ভেঙে বোঝাচ্ছি যে 2nπ প্লাস মাইনাস আমি লিখবো কত, π/3, এবং এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। কিন্তু এই অ্যান্সারটা আমি লিখি আর না লিখি আমাকে কমা দিয়ে লিখতে হবে যে n বিলংস টু জেড। কারণ আমি অ্যান্সার না লিখলে কোনো সমস্যা নাই, স্যাররা নাম্বার কাটবে না। কিন্তু এই n বিলংস টু জেড না লিখলেও আমার স্যাররা কী করবে, নাম্বারটা কেটে ফেলবে। সো আমি আশা রাখি তোমাকে এতটুকু জিনিস বোঝাতে সক্ষম হয়েছি যে cos থিটা ইকুয়াল টু cos π/3, 9-10 আমরা cos কেটে দিয়ে থিটা ইকুয়াল টু π/3 লিখতাম, বাট এখন এই কাজটা করা যাবে না। এখন আমার এইটাকে আমাকে আলফা চিন্তা করতে হবে যে cos থিটা ইকুয়াল টু cos আলফা, তাহলে থিটা ইকুয়াল টু কি 2nπ প্লাস মাইনাস আলফা, 2nπ প্লাস মাইনাস আলফা, আর আলফা মান কত, π/3। তাহলে এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। ওকে, তা এখন কথা হচ্ছে যে ভাইয়া তাহলে আমরা 9-10 থিটা ইকুয়াল টু π/3 লিখতাম, কিন্তু এখন আমরা এই সূত্রটা কেন ইউজ করতেছি, মানে কেন ইউজ করব, এটা অনেক বড় একটা প্রশ্ন। হ্যাঁ, তো চলো আমরা সেই প্রশ্নটার উত্তরে চলে যাই। আমরা চলে যাই। যেমন আমি যদি তোমাকে বলে ভাইয়া বলো তো সাইন 0 ডিগ্রির মান কত, তুমি বলো ভাইয়া সাইন 0 ডিগ্রির মান তো 0। ওকে, তার বলে ভাইয়া বলো তো সাইন 180 ডিগ্রির মান কত, তুমি তখন বলে ভাইয়া সাইন 180 ডিগ্রির মান তো 0। আমি বললাম ভাইয়া বলতো সাইন 360 ডিগ্রির মান কত, ভাইয়া কেন ভাই 0। তারপর তুমি একটু চিন্তা করে দেখো তো যে আমার এই যে সাইন 0 ডিগ্রির মানও 0, সাইন 180 ডিগ্রির মানও 0,
তাহলে সাইন 360 মান হচ্ছে 0। তার মানে আমি যখন তোমাকে বলবো যে আচ্ছা তাহলে বলো তো এখন একটা লাইন যে এই যে সাইন 0°, হ্যাঁ সাইন 0° ইকুয়াল টু এই তুমি এখানে সাইন 0 পেয়েছো, সাইন 0, তার মানে এখানে অ্যাকচুয়ালি আচ্ছা তোমাকে বললাম যে তুমি এই যে 0, এই যে 0 আছে, তাহলে এই 0 বলতে অ্যাকচুয়ালি তখন তুমি আসলে কি বলবা যে আমি যদি তোমাকে কখনো বলি যে আসলে 0 বলতে সাইন কত ডিগ্রির মান বোঝায়, প্রশ্নটা ভালো মতো বুঝে নাও। 0 বলতে সাইন কত ডিগ্রির মান বোঝায়, তুমি নর্মালি বলবা যে ভাইয়া 0 বলতে সাইন 0 ডিগ্রির মানকে বোঝায়। কিন্তু ভাইয়া আসলে 0 বলতে কি সাইন 0 ডিগ্রির মানকে বোঝায়, নাকি এটার সাথে আমি যদি এটাকে সম্পর্কযুক্ত করি যে সাইন 180° মান তো 0, তাহলে তুমি কেন এটা বাদ দিচ্ছ? আবার সাইন 360° মান তো 0, তাহলে তুমি কেন এটাকে বাদ দিচ্ছ? একই রকমভাবে আবার তুমি 180 যোগ করে দাও, তুমি দেখবা যে এটাই পাচ্ছ। তার মানে আসলে 0 বলতে আমরা 9-10-এ শুধুমাত্র এই জিনিসটাই বুঝতাম যে সাইন 0° মান হচ্ছে 0, কিন্তু সাইন 180° মান তো 0। তাহলে এই জিনিসটাকে আমরা কিভাবে লিঙ্ক আপ করবো? এই জিনিসটাকে আমরা লিঙ্ক আপ করবো হচ্ছে এই যে ফর্মুলাগুলোর মাধ্যমে। এখানে ফর্মুলাগুলোর মধ্যে দেওয়া হচ্ছে, দেখো যে সাইন থিটা ইকুয়াল 0 হলে থিটা ইকুয়াল হচ্ছে n পাই। তাহলে n এর মান বলতে কি বোঝাচ্ছেন? n এর মান তুমি একবার 0 নিবা, একবার 1 নিবা, একবার 2 নিবা, একবার মাইনাস নিবা, সবই নিবা, বা সেগুলো আমি তোমাকে ধীরে ধীরে বোঝাচ্ছি। তার মানে খালি এতটুকু আমি তোমাকে এখানে জিনিসটা বোঝাচ্ছি, সেটা হচ্ছে কি যে 0 বলতে অ্যাকচুয়ালি সাইন 0° না, 0 বলতে সাইন 180°, সাইন 360°, এগুলো সবগুলোকে বোঝায়। একই রকমভাবে তোমাকে যদি আমি বলি যে 1/2 বলতে সাইন কত ডিগ্রিকে বোঝায়, তুমি নর্মালি বলবো সাইন 30° মান বোঝায়। আসলে কি হাফ বলতে কি সাইন 30° মান বোঝায়, নাকি সাইন 30° ছাড়া আরও অনেক কোণ আছে যেগুলো বলতে আমরা হাফকে বুঝি? তো ওই সব সূত্রগুলোকে বা সবগুলো কোণকে একসাথে নিয়ে আসার জন্যই আমরা কি বলতো এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে থাকি, যেটা আমরা সামনে আরও ম্যাথ করতে করতে আমরা ধীরে ধীরে বুঝবো। তো এই জন্য মনে রাখবা যে 9-10 আমরা শুধুমাত্র হাফ বলতে সাইন 30° বুঝছিলাম, বাট এখন যদি আমরা একটু বড় হয়েছি, এখন আমাদের বুঝে নিতে হবে যে হাফ বলতে শুধুমাত্র সাইন 30° না। তুমি ক্যালকুলেটর যদি ইউজ করো তাহলে দেখবে যে হাফ বলতে এরকম আরও অনেক কোণকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, একই রকমভাবে তোমার √3/2 বলতে শুধুমাত্র সাইন 60° না, তুমি ক্যালকুলেটর চেপে দেখবা যে √3/2 বলতে এরকম সাইনের আরও অনেকগুলো কোণ আছে যাদের মান হচ্ছে কত, √3/2। তো এই সবগুলো মানকে একসাথে কনভার্ট করার জন্য হচ্ছে কি বলতো এই ফর্মুলাটা নিয়ে আসা হয়েছে। তাহলে সাইন 2θ = হাফ সমীকরণের সমাধান, পরবর্তী ম্যাথ। তো এইটাও একই রকমভাবে আমি যদি চিন্তা করি, বাট এখানে একটু ছোটোখাটো ঝামেলা আছে, তো ওটা আমরা ইনশাল্লাহ বুঝে ফেলতে পারবো যে সাইন 2θ = সাইন কত ডিগ্রির মান হচ্ছে হাফ। তুমি তো নর্মালি চিন্তা করো যে সাইন হচ্ছে 30° মান হাফ, তার মানে সাইন 30° মানে কি বলতো π/6। হ্যাঁ, মানে তুমি উপরে 180 নিচে 6 চিন্তা করলে কাটাকাটি করে তুমি দেখবে এটা 30° চলে আসছে। সো আমাকে কিন্তু এগুলো কিন্তু খুব ভালো মতন মনে রাখতে হবে যে আসলে π/6 বলতে আমার 30° বোঝায়, π/4 বলতে আমার 45° বোঝায়, π/3 বলতে আমার 60°কে বোঝায়, এগুলো কিন্তু আমাকে মনে রাখতে হবে। হ্যাঁ, তো 9-10 আমরা সাইন বাদ দিয়ে 2θ = π/6, তখন θ = আমরা কি ভাগ করে দিতাম, π/12 করে দিতাম। বাট এখন এই কাজটা এখানে করা যাবে না। এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা কি, সেটা একটু ভালো মতো বুঝানো। এই জিনিসটাকে 2θটাকে আমাকে বলতে হবে থেটা, আর এই π/6টাকে আমাকে বলতে হবে কি বলতো আলফা। হ্যাঁ, এখন তুমি একটু লক্ষ্য করো যে সাইন থেটা ইকুয়াল টু হচ্ছে সাইন আলফা, সাইন থেটা ইকুয়াল টু সাইন আলফা। তাহলে আমি এখন সুন্দর করে এখানে থেটা ইকুয়াল টু বসিয়ে দিই। তাহলে আমি যখন এখানে থেটা লিখবো তখন কিন্তু এখানে 2θকে বোঝাচ্ছে, তাই আমি এখানে লিখবো 2θ। অনেকে আছে এখানে থেটা লিখে দেয়, কিন্তু ভাই এই থেটা বলতে কি বোঝাচ্ছে ভাই 2θ, তাহলে 2θ লিখবা। 2θ ইকুয়াল টু হচ্ছে n π প্লাস -1n ইন্টু হচ্ছে আলফা। তা আমি কি আলফা লিখবো? না ভাই, আমরা এখন একটু স্মার্ট হয়ে গেছে, এই জন্য আমরা ডিরেক্ট লিখবো যে আলফার জায়গায় আমরা কত লিখবো, π/6 লিখবো। হ্যাঁ, π/6। তো এটাকে অনেকে আবার অ্যান্সার লিখে দেয়, কিন্তু আমি তখন বলি না ভাইয়া তুমি একটু থেমে যাও, কারণ তোমার এখানে থেটা বের করতে বলছে। তার মানে আমাকে অবশ্যই আরেকটা লাইন লিখতে হবে। তাহলে থেটা ইকুয়াল টু হচ্ছে n π/2 প্লাস -1n π/হচ্ছে 12। তারপর লিখবো হচ্ছে n বিলংস টু z। তাহলে ভাই আমি এখানে কি করেছি? ভাই আমি এখানে কিচ্ছু করিনি, আমি এখানে 2 দিয়ে ভাগ করে দিয়েছি। হ্যাঁ, যে n π/2, তারপর এখানে তোমার π/12। হ্যাঁ, জাস্ট ভাগ করে দিচ্ছি আমি 2 দিয়ে। তো অনেকে যারা তোমরা 2 দিয়ে ভাগ করবে না তারা কিন্তু অবশ্যই এখানে একটা নাম্বার কর্তন খাবা, আর অবশ্যই n বিলংস টু z লিখতে হবে, এবং এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। ওকে, তো আমি একটু দেখি তোমাদের কমেন্ট, কারণ তোমরা কে কি বলতেছো আমার তো অবশ্যই এটা একটু জানতে হবে। দেখি ভাইয়েরা তোমরা কে কি বলতেছো।
না এখানে নেট প্রবলেম নেই, আমি একটু তাও চেক করি। হ্যাঁ আমি একটু চেক করি পেছন থেকে। না এখানে নেট প্রবলেম নেই, আমি একটু তাও চেক করি। হ্যাঁ আমি একটু চেক করি পেছন থেকে। না এখানে নেট প্রবলেম নেই। আমি বোর্ডের মধ্যে আরও বেশ কয়েকটা ম্যাথ লিখে রেখেছি এবং এই ম্যাথগুলো আগের ম্যাথের মতো, মানে কঠিন কিছু না, কারণ আমি তোমাকে প্রথমে এরকম ছোটো বাচ্চাদের মতো ম্যাথ করাচ্ছি, দেন আমি একটু পরে বড় ম্যাথে চলে যাব। তো 3 নাম্বার যে ম্যাথটা আছে আমি আশা রাখতে পারি যেটা তোমরা অবশ্যই করতে পারবা, 4ও করতে পারবা, 5ও করতে পারবা। তবে যদি এতগুলো ম্যাথ লিখছি একটা ম্যাথ যদি আমি করে না দিই তাহলে আসলে এটা মানে ভদ্রতা দেখায় না। তো ভদ্রতার খাতিরে আমি একটু 4 নাম্বার ম্যাথটা তোমাদেরকে করে দিই। হ্যাঁ তো cos 2 θ ইকুয়াল টু হচ্ছে কত বলো তো 1/√2। তো আগের বারের মতোই ভাইয়ারা যে আমি cos 2 θ এখানে লিখবো, একটু ভালো মতো বুঝো। cos 2 θ লিখলাম, এই যে 1/√2 বলতে আমি আসলে কত ডিগ্রি বুঝি, মানে এটাই অনেক সময় অনেকে ভয় পেয়ে যায়, ভাই এখানে 1/√2 আছে ভাই কী করবো, কিছু করবো না ভাইয়া, 1/√2 মানে আসলে কত ডিগ্রি বোঝায় সেটা তোমাকে বুঝতে হবে। হ্যাঁ তো স্যাররা কিন্তু অনেক চালাক ভাই, স্যার আবার কী চালাকি করে, স্যাররা অনেক সময় আবার তোমাকে এখানে তোমাকে একটা √2 দিয়ে এখানে একটা 1 দিবে, তখন তুমি বলবা না ভাইয়া 1 মানে যেন কত ডিগ্রি, ওভাবে চিন্তা করবা না, এই √2টাকে এই পাশে পাঠিয়ে দিয়ে 1/√2 বানিয়ে দিবে। তো স্যাররা কিন্তু অনেক কিন্তু বদমাইশি করে মাঝে মধ্যে, তো সেগুলো কিন্তু ধরে ফেলতে হবে যে কী কী ধরনের বদমাইশি করতেছে। যাই হোক 1/√2। তাহলে এখন আমার কথা হচ্ছে যে এখানে কজ আছে, এই জন্য এখানে কজে চিন্তা করবা। হ্যাঁ এই জিনিসটাকে মাথায় রাখতে হবে। অনেকে বলতে পারে ভাই আপনি এখানে কজ কেন চিন্তা করতেছেন, সাইন কেন করেন না, ভাই এখানে কজ আছে এই জন্য আমি এখানে কজে চিন্তা করবো, অন্য কিছু চিন্তা করা যাবে না। হ্যাঁ যাই হোক তাহলে কজ কত ডিগ্রির মান এটা হয় 1/√2, চোখ বন্ধ করি, হ্যাঁ 45 ডিগ্রি। তার মানে পরবর্তী লাইনে গিয়ে আমি লিখবো হচ্ছে cos 2 θ ইকুয়াল টু হচ্ছে cos 45 ডিগ্রি। আমি কখনোই লিখতে পারবো না, আমি লিখবো কি বলতো রেডিয়ানে π/4। তাহলে এখন তোমরা আমাকে বলো যে এটা হচ্ছে আমার থেটা, হ্যাঁ এটা হচ্ছে আমার থেটা আর এটা হচ্ছে আমার কি বলতো আলফা, এটা থেটা এটা আলফা, তার মানে এই যে cos θ ইকুয়াল টু cos আলফা। হ্যাঁ তাহলে আমি এখানে কি লিখবো দেখো যে থেটা ইকুয়াল টু হচ্ছে থেটা ইকুয়াল টু 2nπ, তারপর কি লিখবো প্লাস মাইনাস আলফা, আলফা মানে কত ভাই π/4, আলফা মানে কত π/4। ওকে লিখলাম। তাহলে এখন তোমরাই আমাকে বলো ভাইয়ারা যে এটা কি অ্যান্সার, না ভাই এটাতে অ্যান্সার না, কী করতে হবে ভাই, এই যে 2 আছে অনেকে এই 2টা লেখে না, এই জন্য তারা কিন্তু ভুল করে। হ্যাঁ আর সারা কিন্তু খুবই বদমাশ, সারা কিন্তু অ্যান্সার হিসেবে এটা দিয়ে দেয় যে এই যে এটা কিনে অ্যান্সার দিয়ে দেয়, তখন আর এই অ্যান্সারটা মিলে গেছে। ঠিক আছে তো সারা কিন্তু সব দিক থেকে বুঝে যে তুমি কথায় ভুল করবা। যাই আমার 2 θ ইকুয়াল এটা দেওয়া আছে, তারপরে আমার কী করতে হবে 2 দিয়ে ভাগ করতে হবে। তো আমি একবারই ভাগ করি, আমি জানি তোমরা চালাক হয়ে গেছো, 2 দিয়ে ভাগ করলে এখানে 2 চলে যাবে আর এখানে কত হবে বলতো π/8 হবে। হ্যাঁ আর কমা দিয়ে অবশ্যই কী লিখতে হবে n বিলংস টু জেড। তো এটা এমসিকিউর মধ্যে যদি কখনো এমসিকিউর মধ্যে থাকে n বিলংস টু জেড, যদি না থাকে কোনো সমস্যা নেই, বাট রিটেনে কিন্তু তোমাকে এটা লিখতে হবে, এটা বারবারই বলতেছি। হ্যাঁ তো এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। ওকে তো একই রকমভাবে তুমি 5 নাম্বারটা করতে পারো। তো 5 নাম্বারের জন্য কিন্তু ডিরেক্ট একটা ফর্মুলা দিয়ে দেওয়া আছে যে cos θ ইকুয়াল 0 হলে θ ইকুয়াল 2n + 1 π/2 হবে। তো তুমি এখানে ডিরেক্ট ফর্মুলাটা ইউজ করতে পারবা। তো ইউজ করে দেখি যে 5 নাম্বার cos θ ইকুয়াল 0, তুমি এখানে ডিরেক্ট সূত্র লিখে ফেলো θ ইকুয়াল 2n + 1। তার মানে দেখো যে এটা কিন্তু তোমার মানে এমসিকিউর জন্য খুব পারফেক্ট একটা এমসিকিউ। কেন, কারণ তোমার এটা কিন্তু আমরা সূত্র শিখে আসছি, স্যাররা আবার ওটাকেই ম্যাথ বানায় দিচ্ছে যে তুমি ভুল করবা না, তোমাকে ভুল করায় ছাড়বো। ওকে যাই হোক আমরা ভুল করবো না। হ্যাঁ আমরা এখান থেকে বলবো হচ্ছে কত θ ইকুয়াল টু হচ্ছে 2n + 1 π/2 এই। ওকে এটা হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। কারণ এখানে কিছুই বলেনি তারা বলছে যে cos θ ইকুয়াল 0 হলে θ ইকুয়াল কত, তো এটা তো আমার ডিরেক্ট সূত্রটাই। তো স্যার এরকম মাঝে মধ্যে আমাকে ডিরেক্ট সূত্র দিয়ে দিতে পারে, তো আমরা কিন্তু ভয় পাবো না। হ্যাঁ আমরা এখানে ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করে দেবো। অনেক সময় স্যার এটাও বলতে পারতো যে cos θ ইকুয়াল 1, হ্যাঁ cos θ ইকুয়াল 1 হলে θ ইকুয়াল কত, তো তুমি ইচ্ছা করলে এটা কিন্তু এই cos θ ইকুয়াল cos আলফা দিয়েও করতে পারতা, এটাও তুমি করতে পারতা, বা যেহেতু আমার cos θ ইকুয়াল 1 দিয়ে আমি সূত্রই বলে দিচ্ছি 2nπ, তখন তুমি এখান থেকে ডিরেক্ট কী বলবো যে cos θ ইকুয়াল যেহেতু 1 বলেছেন, খুব ভালো কথা, তাহলে θ ইকুয়াল টু আমার সূত্র হচ্ছে 2nπ, শেষ অঙ্ক এটা এখানে, আর কমা হচ্ছে n বিলংস টু জেড। বুঝে গেছে? তার মানে cos θ ইকুয়াল ডিরেক্ট 1 বলে আমি ডিরেক্ট 1 এর সূত্রে অ্যাপ্লাই করে ফেলতে পারতেছি। আবার স্যাররা যদি বলে না 1 না -1 দিব, করো এবার কেমনে পারবা, তখন তুমি কি বলবো যে ঠিক আছে cos θ ইকুয়াল টু -1, তো এই যে cos θ ইকুয়াল টু -1 দেওয়া আছে, তো আমি তাহলে ডিরেক্ট থেটার সূত্র লিখবো যে θ ইকুয়াল টু হচ্ছে কত 2n + 1 π। তো এই জন্য বলছিলাম যে সূত্রগুলো মুখস্থ রাখবা, তুমি দেখবো যে এই অঙ্কগুলো পানির মতো মনে হচ্ছে। তো স্যাররা আবার দুষ্টমি করে বলতে পারে যে sin θ ইকুয়াল -1 হলে θ ইকুয়াল কত, আর বাবা এটা ডিরেক্ট সূত্র, এই যে ডিরেক্ট সূত্র, বুঝা গেছে? ওকে তো আমি আশা রাখতে পারি যে এরকম টাইপের তোমাকে এখন যে কোনো ম্যাথ দিলে তুমি কিন্তু অবশ্যই সলভ করে ফেলতে পারবা।
ত্রিকোণমিতিক সমীকরণের সবচেয়ে ইম্পর্টেন্ট যে টাইপটা, সেই টাইপটা নিয়ে এখন আমি আলোচনা করব। মনে রাখবা যে তুমি যদি বেশ কয়েকটা জায়গাতে পরীক্ষা দাও তাহলে অবশ্যই এই টাইপটা পাবা। এটা আমি তোমাকে 100% লিখে দেবো, কারণ আসলে বিপরীত ত্রিকোণমিতিক সমীকরণের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপে হচ্ছে এটা। আমার মনে হচ্ছে যে এই টাইপ থেকে তোমাকে কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে রিটেন দিতেই পারে। শুধু ঢাকা ইউনিভার্সিটি না, যে কোনো জায়গাতে কিন্তু রিটেন দিতেই পারে। খুবই ইম্পর্টেন্ট, বিশ্বাস করো খুব ইম্পর্টেন্ট একটা টাইপ। হ্যাঁ, তো আমি যদি এখানে স্টার চিহ্ন দিই তাহলে তোমরা আরও বেশি গুরুত্ব দিবে এটাকে। হ্যাঁ, কারণ এটা ছাড়া আসলে এই চ্যাপ্টারই হয় না। ওকে, তো এখানকার ফর্মেটটা ঠিক এরকম যে a cos θ প্লাস b sin θ ইকুয়াল c হবে। হ্যাঁ, যদি হয় তাহলে এটার একটা রুলস আছে, সেই রুলস অনুযায়ী তোমাকে অঙ্কটা সমাধান করতে হবে। রুলসে বলা হয়েছে যে √a² প্লাস b² দ্বারা প্রত্যেকটা পদকে ভাগ করতে হবে। তাহলে এই যে √a² প্লাস b² এটা আমাকে আগে বের করে নিতে হবে। তাহলে এই a আর b আমি কই থেকে পাবো? আমি দেখো এই অঙ্কে চলে আসি আগে। হ্যাঁ, এই অঙ্কটা আসলে এটার সাথে মিলছে কিনা, যদি মিলে তখন আমি a আর bটা বের করে ফেলতে পারবো। আচ্ছা, প্রথমে আমাদেরকে যে জিনিসটা দেখতে হবে সেটা কি বলতো, যে এই অঙ্কের সাথে আসলে আমি যে ফর্মেটটা দিয়েছি সেটা মিলেছে কিনা। যেমন তুমি লক্ষ্য করো যে এখানে আমার a cos θ প্লাস b sin θ ইকুয়াল c দেওয়া আছে। তাই এখানে আমি চিন্তা করতে পারি যে আমার a cos θ, অর্থাৎ আমার এর মানটা কত বলতো, এখানে 1 আছে। হ্যাঁ, a cos θ প্লাস হচ্ছে b এর মান কত, এখানে √3 sin θ ইকুয়াল টু c এর মানটা কত, এখানে 2 আছে। তাই আমি বলতেই পারি যে আমার এই যে ম্যাথটা দিয়েছে, এই ম্যাথটা পুরোপুরি হচ্ছে আমার ফর্মেটের সাথে মিলে গেছে। তো ফর্মেটের সাথে মিলে গেলে আমাকে কী করতে হবে, √a² প্লাস b² দ্বারা প্রত্যেকটা পদকে ভাগ করতে হবে। তো পাশে আমি এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে কি, দেখো যে √a² এর মান কত, এখানে 1, √a² প্লাস হচ্ছে কি b² কত, √3² তার মানে কি a² প্লাস b² দিয়ে আমাকে ভাগ করতে হবে। তারপর আমি ক্যালকুলেশন করে ফেলি। তাই √, কত আসছে এখানে 4, √4 মানে কত 2। তার মানে অ্যাকচুয়ালি আমাকে এই যে 2 পেলাম এবারকার, এই 2 দিয়ে প্রত্যেকটা পদকে ভাগ করি। তার মানে 1/2 cos θ প্লাস √3/2 sin θ। অনেকে আছে যে এটাকে আবার 2 দিয়ে ভাগ করতে ভুলেই যায়, তারা ভাবে খালি বাম পাশটাকে করলে হবে, কিন্তু সব দিকে করতে হবে। হ্যাঁ, তাই 2 দিয়ে ভাগ করলে এখানে কত হচ্ছে, 1 হচ্ছে। এরপরের লাইনটা খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, খুব মনোযোগ দিতে হবে। দেখো cos θ সামনে হাফ আছে, আবার sin θ সামনে কত আছে, √3/2 আছে। তা আমরা এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে cos θ আগে যে সংখ্যাটা থাকবে সেই যে একটা মান চিন্তা করতে পারি, এই মানটা আসলে cos কত ডিগ্রির মান, cos কত ডিগ্রি। যেহেতু এখানে cos θ আছে, তার আগেরটা আমরা বলবো cos কত ডিগ্রির মান। একই রকমভাবে এখানে sin θ আছে, তার আগে যে মানটা আছে এটাকে আমরা বলবো sin কত ডিগ্রির মান। যেহেতু sin আছে, এর পাশের সংখ্যাটাকে বলবো sin কত ডিগ্রির মান। এখানে cos আছে, তাহলে বলবো এখানে cos কত ডিগ্রির মান। আর cos 60 মান বলতে আমরা কত বুঝি, cos π/3 cos θ প্লাস sin θ, তার সামনে কত, √3/2, এটা কত ডিগ্রি, sin 60 ডিগ্রি। তাহলে sin 60 মানে কি লিখবো, sin π/3 লিখবো। ইকুয়াল হচ্ছে 1। তাহলে এখন এখানে আমরা কি পড়বে, যে cos a cos b প্লাস sin a sin b। তার মানে এখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে এখন আবার আগের মতো। তার মানে cos a মাইনাস b, cos a মাইনাস হচ্ছে b ইকুয়ালটা হচ্ছে কত, 1। তাহলে এখন আমরা অবশ্যই এটার জন্য কী সূত্র অ্যাপ্লাই করবো, এটা অ্যাপ্লাই করবো। হ্যাঁ, তাহলে এই জিনিসটাকে আমরা পুরোটাকে কী চিন্তা করবো, থিটা চিন্তা করব। তাহলে আমরা কি বলবো, দেখো তো, যে থিটা ইকুয়াল টু 2nπ। তাহলে থিটা ইকুয়াল টু হচ্ছে থিটা মাইনাস π/3 ইকুয়াল টু হচ্ছে কত, 2nπ। তাহলে অবশ্যই আমরা এটা লিখবো না, কারণ আমরা শুধুমাত্র এখান থেকে কী বের করবো, থিটাটা বের করবো। আর অনেকে আছে যে তারা কিন্তু এই যে থিটা মাইনাস π/3 জায়গায় জাস্ট থিটা লিখে রাখে। ঠিক আছে, আমরা পুরোটাকে থিটা চিন্তা করবো, কিন্তু লেখার সময় কিন্তু আমাকে থিটা মাইনাস π/3 লিখতে হবে। ওকে, লাস্ট লাইন আমরা এখান থেকে লিখবো হচ্ছে থিটা ইকুয়াল টু হচ্ছে 2nπ প্লাস হচ্ছে কত বলতো, π/3। এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। জাস্ট খালি শেষ দিকে লিখতে হবে n বিলংস টু জেড। যদি আমি n বিলংস টু জেড না লিখি তাহলে কী সমস্যা, তাহলে সমস্যা হচ্ছে একটা, যে স্যার আমাকে নাম্বারটা কেটে দিতে পারে। আমি যেহেতু তোমাদের শুরুতে বলেছিলাম যে এই ফর্ম্যাটটা খুবই ইম্পর্টেন্ট, তার মানে অবশ্যই এখান থেকে তো তোমাকে 2-1টা ম্যাথ প্র্যাকটিস করতে হবে। কারণ এখানে আমি সেমভাবেই বলবো যে তোমার দেখো যে এই থিটার জায়গায় যদি এক্স দিয়ে দেয়, এটা নিয়ে আবার ভয় পাওয়া দরকার নেই। হ্যাঁ, এখানে বলছে a cos x প্লাস b sin x ইকুয়াল টু হচ্ছে c দেওয়া আছে। হ্যাঁ, জাস্ট থিটার জায়গায় এক্স দিচ্ছে, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণই নেই। ঠিক আছে, তা এখানে একই রকমভাবে তোমরা কাজটা করবা। হ্যাঁ, দেখবা যে আগের মতো অ্যান্সার আসবে এখানেও। আর পরেরটা তুমি আবার লক্ষ্য করবা যে তুমি বলতে পারো যে ভাই এখানে তো আপনার মাইনাস দিচ্ছে, আপনি তো প্লাস দিচ্ছে, এটা ভয় পাওয়ার দরকার নেই। তো এখানে তুমি কি দিতে পারো, মাইনাস না, তো তুমি এখানে প্লাস দিয়ে ভিতরে একটা মাইনাস দিতে পারো, এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। ভাই বুঝি নাই, আচ্ছা বুঝাই, √3 sin θ প্লাস -1 cos θ।
তো এটা আহামরি তেমন কিছু না, হ্যাঁ। অর্থাৎ এখানে তোমার যে সহগটা থাকতেছে, হ্যাঁ, বা যে মানটা থাকতেছে সেটা কিন্তু কত বলতো -1। তো তোমার এটা কিন্তু আগের ফর্মুলার সাথে মিলে যাচ্ছে। তো চিহ্ন উল্টাপাল্টা দেখে আবার ভয় পাওয়ার কোনো দরকার নেই, তুমি তোমার মতন আগাতে থাকবা, এভাবে লেখার দরকার নেই, হ্যাঁ। তুমি বলবা যে এখানে আমার যে 1 আছে সেই 1টা হচ্ছে আমার কি -1, আর -1-এর উপর স্কোয়ার দিলে কিন্তু এটা কিন্তু ঘুরে ফিরে 1-ই হবে। তুমি ভুল করলেও অ্যান্সার ঠিক হবে, আর ভুল না করলে অ্যান্সারটা আমার সঠিক হবে। সো আমি চাই এই দুটা ম্যাথ তুমি নিজ দায়িত্বে খাতার মধ্যে করবা, তাহলে তোমার প্র্যাকটিসটা হয়ে যাবে এখান থেকে। কারণ এই ম্যাথগুলো করার মাধ্যমে তোমার কিন্তু এই সূত্রগুলো কিন্তু প্র্যাকটিস হতে থাকবে। আর যারা বলবা যে ভাই এই সূত্রগুলো আমার মনে থাকে না কোনোভাবে, তাদেরকে বলে যে আমি যেভাবে করতাম সেটা হচ্ছে কি, যে আমি জাস্ট খালি খাতার মধ্যে লিখতাম সূত্রগুলো, হ্যাঁ, এরপর আমি সূত্র কখনো মুখস্থ করতাম না। তাহলে ভাই কী করতেন আপনি? আমি ম্যাথ করতাম, ম্যাথ করার পরে আমি লাস্ট লাইনে গিয়ে আমি এখান থেকে সূত্রটা দেখে দেখে কপি পেস্ট করে বসিয়ে দিতাম। সো এইভাবে যখন আমি 10, 12, 15, 20টা ম্যাথ করে ফেলি, হ্যাঁ, টানা 20টা ম্যাথ করে ফেললাম, তখন মাথার মধ্যে কিন্তু তুমি যদি মনোযোগ সহকারে পড়ো না, মাথার মধ্যে তোমার কিন্তু অটোমেটিকলি সূত্রটা গেঁথে যাবে। যদি বিশ্বাস না হয় বাসার মধ্যে প্র্যাকটিস করে দেখতে পারো, যে এরকম সূত্র, এই সূত্রগুলো একটা পেজে লিখে রাখবা, একটা আলাদা একটা ছেঁড়া পেজে লিখে রাখলা, এই ফোর্সে বা যে কোনো পেজে লিখে রাখবা, দেন তুমি ম্যাথ করবা, লাস্ট লাইনে গিয়ে তুমি মিলাবা যে এটা কোন সূত্রের সাথে মিলছে, আচ্ছা এটার সাথে মিলছে, তাহলে লিখে ফেলে। কেন? কারণটা হচ্ছে যে একই সূত্র যখন তুমি 3, 4, 5 বার ইউজ করবা, তখন সেই সূত্র তোমার মাথার মধ্যে গেঁথে যাবেই যাবে। বা তুমি সূত্র মুখস্থ করবা সবগুলা, কোন সূত্রটা বেশি ইম্পর্টেন্ট তখন তুমি কিন্তু ম্যাথে গিয়ে তুমি আর বুঝতে পারবা না। বাট সূত্রগুলো আলাদা করে লিখে রাখো, দেন তুমি ম্যাথ করতে থাকো, তখন তুমি বুঝতে পারো আচ্ছা ঠিক আছে এই সূত্রটার গুরুত্ব বেশি, এটা কম, এটা না করলেও চলবে। তার মানে তুমি যখন একটা প্রায়োরিটি লিস্ট তৈরি করবা, তখন ওই যেগুলো বেশি পরীক্ষাতে আসছে সেগুলো তুমি বেশি করে মনে রাখবা, আর যেগুলো আসেই নাই সেগুলো তুমি একটু কম মনে রাখবা। তাহলে তোমার কিন্তু মোটামুটি একটা সূত্রগুলো একটা গোছানো আকারে চলে আসবে। তো তোমরা এই কাজটা করতে পারো, যে সূত্র মুখস্থ না করে তুমি ম্যাথ করতে থাকো, লাস্ট লাইনে গিয়ে তুমি সূত্র অ্যাপ্লাই করো, দেখবা তোমার অর্ধেকটা সূত্র অটোমেটিক মুখস্থ হয়ে গেছে। বিশ্বাস না হলে বাসা করে দেখতে পারো। আমরা এখন যে ম্যাথটা সমাধান করব সেটা হলো স্কোয়ার সংক্রান্ত ম্যাথ। এই স্কোয়ার সংক্রান্ত ম্যাথে যে তোমাকে রেঞ্জ দেবে ব্যাপারটা এরকম না, যে কোনো ম্যাথেই তোমাকে তারা একটা রেঞ্জ দিয়ে দিতে পারে। যেমন এর আগে যে টাইপটা করলাম সেই টাইপও তোমাকে রেঞ্জ দিয়ে দিতে পারে। তবে আমি লক্ষ্য করছি যে এই রেঞ্জ দিলে সবাই ভয় পেয়ে যায়। তো যদি তুমি ভয় পেয়ে যাও তাহলে মনে করবা যে এইটা তোমার দেওয়া নাই, এটা তোমার দেওয়া নাই, তাই তুমি কি করবা? তাই তুমি ভাই আগে নর্মালি তুমি আগে থিটার মানটা বের করে ফেল, ধরে নাও যদি আমার এই রেঞ্জ দেওয়া নাই, ঠিক আছে, তাহলে ভয় পাওয়া যাবে না। হ্যাঁ, ওকে। তাহলে এখন আমাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা কি বলতো, এই ম্যাথটা সমাধান করতে হবে। তাই এই ম্যাথটা সমাধান করার জন্য আমি কি করতে পারি? আমি সাধারণত বেশ কিছু সূত্র আমরা শিখে আসছি 9, 10-এ বলা যায় যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হয়? 1 হয়। তারপর হচ্ছে আমার আর এই সেক স্কোয়ারের সাথে আমার কাজ সম্পর্ক 10 স্কোয়ারের সম্পর্ক। তাহলে সেখান থেকে আমরা কি জানছিলাম? সেক স্কোয়ার থিটা মাইনাস 10 স্কোয়ার থিটা ইকুয়াল টু কত? 1। এই যে সূত্রগুলো আমরা শিখে আসছিলাম সেগুলো হচ্ছে এখানে আমরা অ্যাপ্লাই করব। তাহলে এখন তুমি একটু চিন্তা করো যে আমার এখানে 10 স্কোয়ার আছে, এখানে সেক স্কোয়ার আছে। তাহলে এই সেক স্কোয়ার মানে আমি কি এই লাইনটা লিখতে পারি না যে 1 প্লাস 10 স্কোয়ার থিটা? আর অনেকে বলতে হবে ভাই এটা কই থেকে পাইলেন আবার? একটু চিন্তা করো যে সেক স্কোয়ার থিটা মাইনাস 10 স্কোয়ার থিটা 9, 10-এর সাথে ইকুয়াল টু 1। তাহলে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু কি লেখা যায়? 1 প্লাস 10 স্কোয়ার থিটা। তার মানে আমি এখানে যে কাজটা করছি সেটা কি বলতো, সেটা হচ্ছে যে এখানেও আমি 10 স্কোয়ারটা আছে আগে থেকে, হ্যাঁ, ইচ্ছা করে তুমি এটা 10 স্কোয়ারটাকে তুমি ইচ্ছা করলে এই আকারে নিয়ে আসতে পারতা, সেক স্কোয়ার ফর্মেটে নিয়ে আসতে পারতা, কি দরকার? আমি নর্মালি চিন্তা করি যে আমার এখানে কি কোনো সেক দিয়ে কি কোনো সূত্র আছে? না ভাই, এখানে আমার 10 দিয়ে সূত্র আছে, শেষ লাইনের কথা যে চিন্তা করি। তো এই জন্য আমি সেক স্কোয়ারটাকে আমি 10 স্কোয়ারে কনভার্ট করছি। তা আমার কোনটাতে কনভার্ট করলে আমি সুবিধা পাবো সেটাই আমাকে করতে হবে। যেমন আমার যদি কোনো সেক স্কোয়ার থাকে আমি তাকে অবশ্যই 10 স্কোয়ারে কনভার্ট করে ফেলবো। কেন? কারণ আমার সূত্র হলো 10 দিয়ে আছে, হ্যাঁ, এইটাকে আমি বেশি গুরুত্ব দিচ্ছি। ওকে, তো এরপরে আমি এখান থেকে লিখতে পারি কি বলতো, যে 210 স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 5/3 মাইনাস 1। তাহলে এখন তোমরা আমাকে বলে বিয়োগ করতে পারবো না? হ্যাঁ ভাই, অবশ্যই পারবো। তাহলে 210 স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে আমার 3, 5 থেকে 3 গেলে হবে 2। এরপরে এখান থেকে আমি লিখতে পারি হচ্ছে 10 স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1/3। কী করলেন ভাইয়া? এই 2 দিয়ে ভাগ করে দিছি, কাটাকাটি হয়ে গেছে। ওকে, এরপর আমি এখান থেকে লিখতে পারি যে 10 থিটা ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস 1/√3। কী করছি এখানে? এই যে স্কোয়ারটাকে পাশে পাঠিয়ে দিয়ে আমি কি লিখছি? প্লাস মাইনাস 1/√3 লিখছি। তাহলে আমি 10 থিটা ইকুয়াল টু এটা পেয়ে গেলাম। এখন তোমরা আমাকে বলবা যে আসলে এই যে আমি এখানে একটা পেলাম, এটার সাথে কি আমি এখন 10 থিটা ইকুয়াল টু 10 আলফা ইউজ করতে পারবো নাকি পারবো না? অবশ্যই পারবো, এবং সেখান থেকে আমি কিন্তু তোমার কি বলতো থিটার মানগুলো বের করে ফেলতে পারবো। ওকে, তা আমি এই পর্যন্ত আসলাম। হ্যাঁ, এই পর্যন্ত আসার পরে এখন আমি এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে কি, দেখো যে 10 থিটা ইকুয়াল টু
টেন থিটা ইকুয়াল টু আমি লিখবো হচ্ছে, তুমি নর্মালি একটু চিন্তা করছো 1/√3 বলতে কত ডিগ্রিকে বোঝায়, বা 1/√3 বলতে π/6 মানে হচ্ছে আপনার 30 ডিগ্রিকে বোঝায়, হ্যাঁ, প্লাস মাইনাস কত π/6। তা আমি এখানে যে কাজটা করছি সেটা কি দেখো, যে নর্মালি চিন্তা করছে 1/√3 বলতে কত ডিগ্রি বোঝা, আচ্ছা 30 ডিগ্রি বোঝা, তার মানে কত π/6। তো এখানে যদি প্লাস মাইনাস আছে তো আমি বললাম যে 10 প্লাস মাইনাস হচ্ছে প্লাস মাইনাস π/6। ওকে, তাহলে এখন তুমি একটু চিন্তা করে দেখো যে আমি এখানে যে পেলাম এটাকে আমি থেটা বলবো, এটাকে আমি কী বলবো তো আলফা বলবো। তাহলে এখন আমার এই যে 10 থিটা ইকুয়াল 10 আলফা এই ফর্মুলাটা আমার অ্যাপ্লাই করা যাচ্ছে নাকি যাচ্ছে না? অবশ্যই যাচ্ছে। তো অনেক সময় এখানে প্লাস মাইনাস দেখে অনেকে ভয় পেয়ে যায়, আমি বলবো যে ভয় পেও না, তোমরা এটাকে নর্মালি এভাবে চিন্তা করলে আর ভয় পাওয়ার কারণ নেই। ওকে, তাহলে 10 থিটা ইকুয়াল 10 আলফা সূত্রে অ্যাপ্লাই করে দাও। তাহলে আমার এখানে লেখা যায় থেটা ইকুয়াল হচ্ছে n পাই প্লাস আলফা। আলফা মান কত ভাইয়া? আলফা মান হচ্ছে ভাইয়া আপনার প্লাস মাইনাস π/6। তাহলে আমি এখানে লিখবো কি দেখো, যে প্লাস মাইনাস π/6। ওকে, এটাকে আমি এভাবে রাখলাম যে থেটার মানটা বের করলাম, থেটার মানটা বের করছি। কিন্তু ভাইয়া আপনাকে যে রেঞ্জটা দিল, আপনি তো এই রেঞ্জটা দেখলেন না, এই রেঞ্জটা কি কোনো কাজে লাগবে না? অবশ্যই লাগবে কাজে। বাট আমি বলেছিলাম যে তুমি যদি রেঞ্জটা দেখে ভয় পাও তো তুমি আগে এভাবে থেটার মানটা বের করে ফেলো, পরে রেঞ্জের হিসাব যাবে। ওকে, থেটার মান বের করে ফেলছেন ভাই আপনি। এখন আসে হচ্ছে এই রেঞ্জটা বলতে আসলে কি বোঝায়, এই রেঞ্জ নিয়ে এখন আমরা একটু গবেষণা করি। যে 0 পাই তার মানে কি বলতো, 0 ডিগ্রি থেকে কত ডিগ্রি বলতো, পাই মানে কত 180 ডিগ্রি না? তার মানে আমার এই যে থেটাটা আমি যে বের করবো, যেখান থেকে যে থেটার মানটা বের করব সেই মানটা অবশ্যই 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে হইতে হবে। তার মানে ভাইয়া এখানে কোনো নেগেটিভ হতে পারবে না, এখানে 180 ডিগ্রি থেকে কোনটা বড় হতে পারবে না, এখানে অবশ্যই 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যেই কোনটা হতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। তো যেহেতু এর বাইরে যাওয়া যাবে না, আমরা এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। এখন আমরা কাজ করব, কি কাজ করব, এই যে n, এই n বিলংস টু আমি কি বলেছিলাম ভাই, n বিলংস টু আপনি z বলেছিলেন। আর n বিলংস টু z বলার কারণে z ইকুয়াল কি ছিল ভাই, 0 ছিল, প্লাস মাইনাস 1 ছিল, প্লাস মাইনাস 2 ছিল। তার মানে আমি কি বলতে পারি না যে n বলতে বোঝানো হচ্ছে 0 মাইনাস 1 প্লাস 1 মাইনাস 2 প্লাস 2, এটা লিখতে পারি কিনা বলো তো? এটা লিখতে পারি তো, হ্যাঁ পারেন। তাহলে এখন তুমি এই মানগুলো একটু বসিয়ে রাখো, বেশি দূর যাওয়া লাগবে না, 2-1টা মান বসালে আমরা পাবো। তাহলে n এর মান একবার আমি এখানে 0 বসাবো। তাহলে n এর মান যদি 0 বসা যায়, থেটা ইকুয়াল কি দেখো 0 পাই প্লাস মাইনাস প্লাস মাইনাস π/6, বুঝা গেছে? তা আমি যদি n ইকুয়াল যদি এখানে আমি 0 বসিয়ে দিই, আর 0 কই থেকে পাইলেন, এই যে 0 এখান থেকে পাইছি, হ্যাঁ। তো 0 যদি বসিয়ে দিই তাহলে আমার এটা বাদ, তার মানে প্লাস মাইনাস π/6। এখন বলতে ভাই π/6 মানে কত ডিগ্রি? 30 ডিগ্রি বুঝায়। তার মানে একবার হচ্ছে প্লাস 30 ডিগ্রি বা মাইনাস 30 ডিগ্রি। তোমরাই আমাকে বলো যে মাইনাস 30 ডিগ্রি মানে প্লাস মাইনাস 30 ডিগ্রি বোঝাচ্ছে, এটা মানে এই মাইনাস 30 ডিগ্রি কি নেওয়া সম্ভব? কেন নেওয়া সম্ভব না? কারণ আমার রেঞ্জ বলছে 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি ভেতরে হবে, নেগেটিভ নেওয়া যাবে না। তার মানে আমার এখানে আসছে প্লাস মাইনাস π/6, তবে আমি এখান থেকে শুধুমাত্র একসেপ্ট করব কাকে ভাই? আপনি শুধুমাত্র একসেপ্ট করবেন হচ্ছে পজিটিভটাকে, π/6 মানে 30 ডিগ্রিকে। নেগেটিভটা নেওয়া যাবে না, যেহেতু আপনাকে রেঞ্জের বাইরে নেগেটিভ চলে গেছে। তার মানে দেখো প্লাস মাইনাস থেকে আমি শুধুমাত্র কিনে নেবো তো প্লাসটা নিচ্ছি। ওকে, এরপরে আমি n ইকুয়াল টু যদি মাইনাস নেই, হ্যাঁ কি নেবো বলতো, -1 যদি নেই তাহলে মাইনাস প্লাস মাইনাস। ওকে, তাহলে আমি n ইকুয়ালকে আমি 1 নিয়ে কাজ করি, হ্যাঁ n ইকুয়ালকে আমি 1 নিই, মাইনাসটা পরে নিচ্ছি। তাহলে দেখো তো আমি n ইকুয়াল যদি 1 নিই, একটু ভালো মতো বুঝো, n ইকুয়াল যদি আমি 1 নিই, এখানে 1 বসালাম, তাহলে থেটা ইকুয়াল কী হচ্ছে দেখো পাই, হ্যাঁ এখানে হচ্ছে আমার পাই প্লাস মাইনাস π/6। এখন একটু বুঝো তুমি, এখানে আমার কিন্তু এই সাইডটা মনে হয় না আর দরকার আছে, হ্যাঁ এই সাইডটা আমি একটু মুছে দিই, হ্যাঁ। তো n ইকুয়াল টু যদি আমি 1 নেই, আমি এই লাইনটা আরেকবার উপরে লিখবো যে n ইকুয়াল টু আমি যদি 1 নেই, তাহলে আমার থেটা ইকুয়াল টু হচ্ছে পাই প্লাস মাইনাস হচ্ছে π/6, এটা মুছে দিই। ওকে, এখন দেখো যে আমি যদি এখানে প্লাস নিয়ে কাজ করি, হ্যাঁ এই যে প্লাস নিয়ে যদি কাজ করি, তাহলে আমি পাচ্ছি হচ্ছে কি দেখো থেটা ইকুয়াল টু পাই প্লাস π/6। নর্মালি একটু চিন্তা করো, পাই হচ্ছে 180 ডিগ্রি, তার সাথে আমি একটা কোণ যোগ করব, সেটা কত 1 ডিগ্রি হোক, কোনো সমস্যা নেই, বার বলছে 30 ডিগ্রি। তার মানে 180 সাথে 30 যোগ করলে কত হয় ভাই? 210। ভাই 210 কি এই রেঞ্জের ভিতরে হবে না? তো ভাই হবে না। তার মানে আমি প্লাস নিয়ে কাজ করতে পারবো না, তাহলে আমি কি নিয়ে কাজ করবো? আমি মাইনাস নিয়ে কাজ করব। তাহলে মাইনাস নিয়ে কাজ করা মানে কি, পাই মাইনাস π/6। তার মানে দেখো 180 ডিগ্রি থেকে তোমার যদি 30 ডিগ্রি চলে যায়, তাহলে কোনটা কি একটু ছোটো হয়ে যাচ্ছে না? হ্যাঁ ভাইয়া ছোটো হয়ে যাচ্ছে। তাহলে এখানে তুমি 6 নিয়ে নাও, 5 পাই। ওকে, এবার
তুমি মাইনাস নিয়ে কাজ করো। কী নিয়ে কাজ করবা? মাইনাস নিয়ে কাজ করবা। ওকে, তো আমি এখানে আমি একটা একটা করে বসাই। হ্যাঁ, তার মানে আমি যদি n ইকুয়াল যদি 1 বসাই, তাহলে আমি শুধুমাত্র পাবো কত বলতো, থিটা ইকুয়াল টু 5π/6। এই 5π/6 দেখতে বড় মনে হচ্ছে, কিন্তু এটা কিন্তু আসলে কাটাকাটি করলে 150 হয়ে যাবে। হ্যাঁ, এবার আমি n ইকুয়াল টু -1 নিয়ে কাজ করবো। কি নিয়ে? মাইনাস হয়ে যায়, -1 আসছে কিন্তু। তা আমি যদি -1 নিয়ে কাজ করি, তাহলে আমি পাচ্ছি হচ্ছে কি বলতো, -π ± π/6। ঠান্ডা মাথায় একটু ভাবতে হবে। হ্যাঁ, এই যে -180 ডিগ্রি, পাই মানে 180 ডিগ্রি, প্লাস একবার আমি প্লাস নিয়ে কাজ করি আগে। হ্যাঁ, প্লাস নিয়ে -180 ডিগ্রি প্লাস π/6 মানে কত? 30 ডিগ্রি। এই কোণটা কি নেগেটিভ হয়ে যাচ্ছে না মাইনাস নিয়ে কাজ করলে? কারণ -180 থেকে 50 যদি তুমি 30 যদি বিয়োগ করো, তাহলে -150 ডিগ্রি। মাইনাস তো এখানে গ্রহণযোগ্যতা পাবে না। ঠিক আছে, একই রকমভাবে তুমি যদি এখানে মাইনাস নিয়ে কাজ করো, ঠিক আছে, তাহলে এখানে তোমার কী হবে? মাইনাস চিহ্নটা আসবে। প্লাস মানে একবার প্লাস নিয়েছে, একবার মাইনাস নিয়েছে। এটা কি -210 ডিগ্রি হয়ে গেল না? নেওয়া যাবে? যাবে না। তার মানে আমি -1 নিয়ে করলে আমার অ্যান্সারটা মিলতেছে না, মানে এই রেঞ্জ আমি পাচ্ছি না। হ্যাঁ, তার মানে -1 দিয়ে যদি না মিলে -2 -3 -4 জীবনে মিলবে না, টোটালি বাদ, আর চেক করার দরকার নেই। কিন্তু আমি একটু আগে দেখলাম যে n ইকুয়াল টু 1 নিয়ে আমার কাজে লাগছে, তাহলে n ইকুয়াল টু 2 নিলে কি কাজে লাগবে একটু দেখি। n ইকুয়াল টু 2 বসাই, থিটা ইকুয়াল টু হচ্ছে 2π ± π/6। এটা জীবনে মিলবে না। কেন? 2π বলতে 360 ডিগ্রি বোঝায়। এই 360 ডিগ্রি এত বড় কোণ, তার সাথে আমি একবার 30 বিয়োগ করব, একবার 30 যোগ করব, তাহলে কি সম্ভব? সম্ভব না। তো আমার এই রেঞ্জের মধ্যে আসতেছে না। তার মানে আমি n এর মান 0 বসালে আমি শুধুমাত্র π/6কে নিতে পারতেছি, আর n এর মান 1 বসালে আমি 5π/6কে নিতে পারতেছি। তার মানে আমার অ্যান্সার হচ্ছে এই দুটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। আমি যে লাল কলম দিয়ে মার্ক করে দিই যে আমার অ্যান্সার হচ্ছে এটা অথবা এটা, এই দুটা কমা আকারে লেখা, এটা এবং এটা। তার মানে আমার এই রেঞ্জ দেওয়া থাকলে আমার সময় লাগবে, এটা আমি জানি। রিটেনে তোমাকে এইগুলো অঙ্কই দিবে, সময় লাগবে। তবে তুমি যদি সঠিকভাবে করতে পারো এবং সঠিকভাবে যদি অঙ্কগুলো এভাবে তুমি চিন্তা করতে পারো, তাহলে আমার মনে হয় যে এই ম্যাথগুলো তোমার কাছে প্যারা মনে হবে না, বা মনে হবে না যে অঙ্কগুলো খুব কঠিন। অঙ্কগুলো অনেক সহজ। শুধুমাত্র এখানে একটা জিনিসই মেন, যে ত্রিকোণমিতিকটা তোমাকে সমাধান করতে হবে। এই সমাধান করাটাই অনেক সময় অনেকের কাছে টাফ মনে হয়। তো আমি মনে করি যে তুমি যে ত্রিকোণমিতিক সমাধানটা যদি তুমি গাইড দেখেও করো, কেউ দেখবে না, ঠিক আছে, বাট তোমাকে এই যে লাস্ট লাইনগুলো তোমাকে অবশ্যই নিজের থেকে করতে হবে। আর সমাধানটা হচ্ছে তুমি ত্রিকোণমিতিকে যদি তুমি সূত্র কিছু জানো এবং তুমি যদি বিভিন্ন প্রশ্ন ব্যাংক সলভ করো, তাহলে অবশ্যই এই যে প্রথম যে লাইনগুলো আমি করলাম না, এই লাইনগুলো অবশ্যই করতে পারবা। আর যারা ত্রিকোণমিতি সম্পর্কে একটু লোক জানো, 9, 10 হায়ার ম্যাথ একটু লোক করে আসছো, তাদের কাছে এই ম্যাথগুলো খুব একটা কঠিন মনে হবে না। আমাদের প্রথম যে ম্যাথটা আছে, প্রথম ম্যাথের মধ্যে অনেকে এটা দেখে ভয় পেয়ে যায় যে ভাইয়া এখানে আপনার মানে কীভাবে শুরু করব। হ্যাঁ, তো আমি অঙ্কটা একটু তুলে নিই যে tan 2 θ ইন্টু হচ্ছে tan θ ইকুয়াল টু কত বলতো 1। এই যে tan 2 θ, এটা এখানে একটা ফর্মুলা। তোমরা যদি একটু খোঁজ খবর কোথাও নাও, দেখবে এটা একটা সূত্র, সেটা হচ্ছে আমার যে 2 tan θ ডিভাইড বাই হচ্ছে 1 - tan স্কয়ার θ। এবং তোমাদেরকে আমি এই সূত্রটা শিখিয়েছিলাম। কোথায় শিখেছিলেন ভাইয়া? ওই যে তোমার অন্তরীকরণে ওখানে শেখানো হয়েছিল আর কি, ইনভার্স ওই চেইন রুলসের মধ্যে ইনভার্স চেইন রুলসের শেখানো হয়েছিল যে tan 2 θ আমার অনেকগুলো সূত্র লেখা যায়, তার মধ্যে হচ্ছে 2 tan θ ডিভাইড বাই হচ্ছে 1 - tan স্কয়ার θ। ওকে, তো এখন কি করা যায়? এখন হচ্ছে তুমি এখানে যে কাজটা করবা সেটা হচ্ছে গুণ করে দিবা। হ্যাঁ, যে 2 tan স্কয়ার θ ইকুয়াল হচ্ছে 1 - tan স্কয়ার θ। এটা কী করলেন ভাইয়া? এই যে ভাই tan θ আর এখানে tan θ গুণ করে দিচ্ছি, যে 2 tan স্কয়ার θ ইকুয়াল টু এই যে 1 দিয়ে আবার এটাকে আমি এমনি গুণ করে দিচ্ছি। ওকে, তো 2 tan স্কয়ার θ আর এই -tan স্কয়ার θ এই পাশে আসলে কী হয়ে যাবে বলতো, 3 tan স্কয়ার θ ইকুয়াল হচ্ছে কত 1। এটাকে এই পাশে নিয়ে আসো, যোগ করে দাও। তাহলে আমার হচ্ছে এখানে তোমার tan স্কয়ার θ ইকুয়াল হচ্ছে কত 1/3। তাহলে tan θ ইকুয়াল টু হচ্ছে এর আগের মতো অঙ্কটা ±1/√3। তোমরা আমাকে বলো যে এই পর্যন্ত করার পরে অবশ্যই তোমাকে আমি কি বলেছিলাম যে ভাইয়া বলবা হচ্ছে tan θ ইকুয়াল টু হচ্ছে 1/√3। চিন্তা করো যে 1/√3 বলে কত ডিগ্রি ভাইয়া? 30 ডিগ্রি। তার মানে হচ্ছে কত? π/6। তার মানে এখানে বলবা ±π/6। হ্যাঁ, ওকে, তাহলে এখন আমি বলবো কি যে tan θ ইকুয়াল টু কত? tan আলফা। tan θ ইকুয়াল টু tan আলফা। এই যে সূত্র, বারবার এই সূত্রটাই আসে। তাহলে θ ইকুয়াল টু হচ্ছে n পাই, এই যে প্লাস মাইনাস এখানে দিয়ে দিলাম, প্লাস মাইনাস হচ্ছে π/6।
এবং লাস্ট লাইনটা আমরা দিতে যেন না ভুলে যাই, সেটা হচ্ছে কত বলতো, n বিলংস টু হচ্ছে z। তাহলে এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। আমাদের পরবর্তী ম্যাথে একই রকমভাবে তারা একটা ম্যাথ দিয়ে বলছে এখান থেকে থিটার মানটা কত হবে। হ্যাঁ, তাই আমি বললাম যে এখান থেকে এই যে থিটার মানটা কত হবে। তা আমি এখান থেকে লাইনটা শুরু করব, এটাই আমি ম্যাথ ধরে নিলাম। তাহলে আমার টেন থেটা প্লাস হচ্ছে টেন টু থেটা ইকুয়াল টু √3 মাইনাস √3 টেন থেটা ইন্টু হচ্ছে টেন টু থেটা। এখানে আমার সূত্র অ্যাপ্লাই করি না, এখানে একটু কাহিনী করছে, কী কাহিনী একটু পরে ক্লিয়ার হবা। আপাতত ম্যাথটাকে দেখে একটু কঠিন মনে হয়, বা যখন তোমাকে আমি বুঝাই দেবো তখন তোমার কাছে পানির মতো মনে হবে। √3 যদি আমি এটা কমন নিই, 1 মাইনাস টেন থেটা ইন্টু হচ্ছে টেন টু থেটা। এরপর আমি এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে টেন থেটা প্লাস হচ্ছে টেন টু থেটা ডিভাইডেড বাই 1 মাইনাস টেন থেটা ইন্টু হচ্ছে টেন টু থেটা ইকুয়াল টু হচ্ছে √3। এখন একটু তুমি চিন্তা করো যে আমি অনেক কাজ টাজ করলাম, কারণ এটা দেখে এইভাবে চিন্তা করবা যে এরকম টাইপের ম্যাথ তোমাকে দিতেই পারে, যে টেন থেটা প্লাস টেন টু থেটা এই দুটো যোগ আকারে আসছে, এই দুটো আবার এখানে কি আছে, গুণ আকারে আসছে। তো অবশ্যই এটাকে তুমি যদি ক্যালকুলেশন একটু করো তাহলে এরকম একটা সূত্র পাবা, 10a প্লাস 10b ডিভাইডেড বাই 1 মাইনাস 10a 10b। তার মানে এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি কোন সূত্র, 10a প্লাস b এর সূত্র, 10a প্লাস b এর সূত্র, যেটা তোমাকে এর আগে চ্যাপ্টারে শেখানো হয়েছে। এই পুরোটা মানে কি লিখবা, 10a প্লাস b। আর 10a প্লাস b থেকে আমরা কি লিখবো বলতো, 10 থেটা ইকুয়াল টু কত, √3। আর √3 বলতে 10 কত ডিগ্রিকে বোঝায়, বা এটা হলো 60 ডিগ্রি, তার মানে কত, 10π/3। তাহলে এখন তোমরা আমাকে বলো যে এই পরবর্তী লাইনটা অবশ্যই তোমরা করতে পারবা না, যে তোমার 10 থেটা ইকুয়াল টু 10 আলফা হলে কোন সূত্র। তো আমি জানি যে পরেরটুকু তোমরা নিজেরা করতে পারবে এবং এটা তোমাকে নিজ দায়িত্বে সলভ করতে হবে। এটা খুবই সহজ, এটা যে 3 থেটা ইকুয়াল টু লিখবো হচ্ছে আমরা nπ প্লাস π/3, পরে কিন্তু 3 দিয়ে কিন্তু আবার ভাগ করে দিতে হবে। হ্যাঁ, তো অবশ্যই এটা নিজ দায়িত্বে করতে হবে। সো এরকম কিন্তু বেশ কিছু ম্যাথ আছে, যে ম্যাথগুলো হচ্ছে তুমি যদি সমাধানটা প্রথম দিকে নিজ দায়িত্বে করতে পারো তাহলে শেষের দিকে কিন্তু এই সূত্রগুলোর প্রয়োগের মাধ্যমে তোমাকে কিন্তু সমাধান করতে হবে। সো অনেকের কাছে এই চ্যাপ্টারটা কেন কঠিন মনে হয় আমি জানি না, কারণ তারা হয়তো বা এই সূত্রগুলোর প্রয়োগ ঠিক মতন বুঝে না, এটাই, এর বাইরে কিছু না। অনেক সময় অনেকের কাছে মনে হয় যে আচ্ছা কেন আমি n = 0, কেন +-1, বা এই একটা রেঞ্জ দিয়ে করলাম, ওই রেঞ্জটা তারা কী বোঝাচ্ছে। তো অনেকেরই অনেক ধরনের প্রশ্ন ছিল, বাট আমার মনে হচ্ছে যে তোমাকে আমি জাস্ট 1-2টা বা কম ম্যাথ বুঝালেও তুমি কিন্তু জিনিসটা বুঝতে পেরেছো যে আসলে এই ম্যাথগুলো আমাদের কিভাবে করতে হয়। ওকে, তা আমরা আমাদের পরবর্তী আরেকটা ম্যাথ নিয়ে নিয়েছি, এবং এইটারও সূত্র কিন্তু ওই 7.1 থেকে 7.7 ওখানেই ছিল, এবং ওই সূত্রগুলোই কিন্তু থেকে তোমাকে এখানে কিন্তু দিবে। বাট বলবা না যে ভাই সূত্র তো ওই ফার্স্ট পেপারে, বাট অঙ্ক হচ্ছে সেকেন্ড পেপারে, কেমনে সম্ভব, অমনি সম্ভব, মানে সম্ভব করে নিতে হবে তোমাকে। হ্যাঁ, ওকে, তো এখানে তোমার প্রথমে যে অঙ্কটা দিয়েছে প্রথমটুকুই থেকে তোমাকে বুঝে নিতে হবে যে এখানে আসলে একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে, সেটা কি, cos c মাইনাস cos d এর সূত্র। আর cos c মাইনাস cos d এর সূত্র যদি আমি না পারি তাহলে অঙ্কটা তুমি পারবা না। সো মনে রাখবা যে এগুলো বিভিন্ন সূত্রের মাধ্যমে কিন্তু সমাধানটা করতে হবে। ওকে, তো cos c মাইনাস হচ্ছে cos d, তাই আমি বলবো হচ্ছে এখানে তোমাকে 2 sin c প্লাস d/2 ইন্টু হচ্ছে sin d মাইনাস c/2, হ্যাঁ, ইকুয়াল টু হচ্ছে কত, sin 4 থেটা। সূত্র মুখস্থ রাখা না রাখা ছাড়া এখানে সহজ কোনো সমাধান নাই। হ্যাঁ, 2 sin যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, 4 থেটা। এখন তুমি একটা জিনিস লক্ষ্য করো, এই sin 4 থেটা কাটাকাটি, 2 sin 3 থেটা, অনেক এখানে 0 বসা দেয়, কিন্তু ভাই কাটাকাটি করলে কিন্তু 0 হয় না, 1 হয়। হ্যাঁ, তাহলে sin 3 থেটা ইকুয়াল টু হচ্ছে হলো হাফ, তাহলে হচ্ছে sin 3 থেটা ইকুয়াল টু হচ্ছে সাইন কত ডিগ্রির মান হাফ, ভাই সাইন 30 ডিগ্রির মান হাফ, তার মানে কি লিখবো এখানে π/6। তাহলে এখন তোমাকে বলতে হবে যে ভাই এটা হচ্ছে আমার থেটা, এটা হচ্ছে আমার কি বলতো আলফা, তাহলে সাইন থেটা ইকুয়াল টু সাইন আলফা, সাইন থেটা ইকুয়াল টু সাইন আলফা। তাহলে আমি সূত্র বলবো থেটা ইকুয়াল টু হচ্ছে nπ প্লাস -1 টু দি পাওয়ার হচ্ছে কত n ইন্টু কত বলতো আলফা। তাহলে পরবর্তী লাইনে গিয়ে তোমাকে অবশ্যই কী করতে হবে, 3 দিয়ে ভাগ করে দিতে হবে। আর 3 দিয়ে যদি ভাগ না করি তাহলে কী পাবা, 00 পাই যেতে পারো, বলা যায় না। nπ/3 প্লাস -1 টু দি পাওয়ার n, আর আলফা বলতে কত ডিগ্রি বোঝায় ভাই, আলফা বলতে হচ্ছে আপনি π/6কে বোঝাচ্ছেন, ইন্টু হচ্ছে π/6। এই 6 সাথে আবার 3কে গুণ করতে হবে, 3 6 কত 18। আর n বিলংস টু z কী লিখতে হবে, মাস্ট লিখতে হবে।
তাহলে এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। তো আসলে অঙ্কটা অনেক কাছে কঠিন মনে হতে পারে, আবার অনেক কাছে সহজও মনে হতে পারে, যার কাছে যেটাই মনে হোক না কেন, কারণ স্টার্টিংটা অবশ্যই কঠিন, এটা আমি স্বীকার করি, বাট ফিনিশিংয়ে তোমার কিন্তু একদম প্রথমে তোমাকে আমি যেভাবে অঙ্কগুলো বুঝিয়ে দিয়েছিলাম, শেষে এসেও আমি তোমাকে কিন্তু সেমভাবে অঙ্কটা বোঝাচ্ছি যে ভাই এই সূত্রের বাইরে কিছু নাই, এই সূত্রের বাইরে কিছু নাই, তার মানে এই সূত্রে তোমাকে মুখস্থ রাখতেই হবে।